যখন আমরা লকটা দিব তখন আমার পান্ডাস অটোমেটিক বুঝবে যে মেমোরি লোকেশনের ডাটা ফ্রেমের মধ্যে যে কলামগুলো আছে সেই কলামগুলোতে আরেকটা নতুন কলাম অ্যাড করতে হবে, এরকম সে বুঝবে আর কি। অথবা আমরা যদি কোনো ইন্ডেক্স ইন্ডেক্স নিয়েও কাজ করতে চাই, যেমন মনে করেন এই ইন্ডেক্সে কিছু কাজ করব, তখন আমাদের কিংবা এই রোটা নিয়ে কাজ করব, তখন আমরা এই লক ফাংশনটা ইউজ করবো আর কি। এটা আমরা দেখবো আর কি আজকে কাজ করতে করতে। তো আজকে আমরা ক্লাস শুরু করি। কারো কোনো কোশ্চেন আছে কি গত ক্লাস থেকে? না স্যার, তেমন তো কোয়েশ্চেন তো নাই। আচ্ছা, আজকে আমরা ক্লাস করার পর আমরা আপনাদের আমি আজকে চেষ্টা করবো একটা উদাহরণ দিয়ে কাজ শেষ ক্লাসটা শেষ করতে, এবং সাথে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট আমি রেডি করে দিব, জাস্ট আপনারা জাস্ট কমান্ড বসিয়ে বসিয়ে এক্সিকিউট করবেন আর কি। আমি জাস্ট পান্ডাজ একটা ফাইল দিয়ে দিব। তো ওটা করলে মনে হয় সবার মেমোরি ক্লিয়ার হয়ে যাবে, এবং কিভাবে কাজ করতে হয় সে ধারণাটাও ক্লিয়ার হবে। সো আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সেই আলোচনা থেকে একটু জাস্ট রিপিট করি। সেটা হচ্ছে পান্ডাস যদি আমার কম্পিউটারে সেট আপ না দেওয়া থাকে, সেক্ষেত্রে পান্ডা আমাকে সেট আপ দিতে হবে, কারণ পান্ডা পাইথনের একটা শক্তিশালী এক্সটার্নাল একটা লাইব্রেরি। এবং এই লাইব্রেরিটাকে ইনস্টল করার জন্য আমাকে অবশ্যই পিপ অথবা পাইথনের অন্যান্য মেথডও আছে, বাট আপনাদেরকে আমি দেখিয়েছি পিপ দিয়ে কিভাবে সেট আপ করতে হয়। সো পিআইপি দিয়ে স্পেস দিয়ে ইনস্টল পান্ডাস দিলে আমাদের পান্ডাটা সেট আপ হয়ে যাবে। সো পান্ডা সেট আপ হয়ে গেলে, পান্ডা দুই ধরনের ডাটা নিয়ে কাজ করে, দুই ধরনের অবজেক্ট নিয়ে কাজ করে, একটা হচ্ছে সিরিজ অবজেক্ট আর একটা হচ্ছে ডাটা ফ্রেম। তো আমরা গত সেশনে দেখেছিলাম যে কিভাবে সিরিজ অবজেক্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ডাটা ফ্রেম ক্রিয়েট করতে হয়। এছাড়া পান্ডাস নিয়ে যখন কাজ করব তখন আমাদেরকে প্রথমে সেট আপ করার পরে প্রথম পান্ডাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট করার জন্য জাস্ট ইম্পোর্ট স্পেস পান্ডাস এভাবে দিলেও হয়, অথবা আমরা, যেহেতু পান্ডাস অনেক বড় নাম, একটা এলআইস ইউজ করেছি আমরা, এরকম পিডি পিডি দিয়ে আমরা একটা এলআইস ইউজ করেছি। আর যখন আমরা পান্ডাজের ভিতরে অনেক ধরনের ডেটা আমরা ইনপুট করতে পারবো, রিড করতে পারবো, সিএসভি, এসকিউএল, এক্সেল, টিএক্সটি ফাইল, এরকম পিকল ফাইল, এরকম অনেক ধরনের ফাইল আমরা রিড করতে পারবো। বাট এক্সেল যখন আমরা রিড করতে যাব তখন এক্সেলের জন্য আমাদেরকে আরেকটা নতুন করে একটা লাইব্রেরি ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে ওপেন পিওয়াই এক্সেল। পিপ স্পেস ইনস্টল স্পেস ওপেন পিওয়াই এক্সেল। সো এটা ইনস্টল করলে আমরা এখন রিড করতে পারবো। সো গত সেশন পর্যন্ত আমরা দেখেছিলাম যে ট্রান্সফরমেশন, আমরা গত সেশন পর্যন্ত সম্ভবত ট্রান্সফরমেশন দেখেছি, যেহেতু একটা নতুন করে আমরা অ্যাড করেছিলাম। সো ট্রান্সফরমেশন আজকে আমাদের ক্লাসে দেখবো আমরা হচ্ছে গ্রুপিং, পান্ডাস দিয়ে কিভাবে গ্রুপ করা হয়। গ্রুপ গ্রুপিং বলতে পারি হচ্ছে গ্রুপ গ্রুপ বাই। সো গ্রুপ বাইটা আমরা আজকে শুরু করব। তো আমরা যে ডাটাগুলো আপনাদের দিয়েছিলাম সেই ডাটাগুলো নিয়ে আমাদের কাজ করব। যেহেতু আমরা পান্ডাস প্রথম ওপেন করলাম, সুতরাং আমাদেরকে প্রথমেই ইনপুট করে নিতে হবে। যেদিন পান্ডাস নিয়ে প্রথম কাজ করার সময় আগে ইনপুট করে নিতে হবে। সো ইনপুটের জন্য আমাদের কি লিখতে হবে? ইনপুট স্পেস পান্ডাস অ্যাজ পিডি। সো ইনপুট, আমরা পান্ডাসটাকে ইনপুট করে নিলাম। সো ইনপুট হওয়ার পরে এখন আমরা কি করব? ডাটা লোড করব। সো ডাটা লোডের জন্য কি করব? আমরা একটা আহ, যে কোনো একটা আমরা ভেরিয়েবল নিতে পারি, ডেটা অথবা ডিএফ, যেরকম ইচ্ছা সেরকম আমরা নিতে পারি। ধরে আমরা ডেটা নামের একটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে আমাদের লোড করার জন্য পিডি, যেহেতু পিডি মানে হচ্ছে এখন হয়ে যাচ্ছে কি পান্ডাজের পিডি, যখন আমরা লিখবো তখন এটা হচ্ছে পান্ডাস। তো পিডি ডট রিএডি রিড আন্ডারস্কোর এক্সেল ফাইল যদি আমরা রিড করতে পারি চাই, এক্সেল, সিএসভি চাইলে সিএসভি, আমরা গত সেশনে দেখেছিলাম। সো আমরা এক্সেল একটা লোড করে আমাদের ইএসডি যেই ভ্যালুটা ইটা আছে, ইএসডি আমাদের একটা এক্সেল ফাইল আছে, এক্সেল এস এক্স, আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফাইলটা। এই ফাইলটাকে আমরা লোড করে নিব, এক্সেল এস এক্স। সো এই ফাইলটাকে আমরা লোড করে নিব। সো যেহেতু লোড করার পর কোনো এরর দেয়নি, তার মানে এটা লোড হয়েছে। সো ডাটা দিলে আমরা কি দেখতে পাবো? সকল ডাটা দেখতে পাবো। আর যদি সকল ডাটা না দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডাটা ডট যদি হেড দিই, এইচ ইডি হেড, সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট হেড মানে হচ্ছে প্রথম পাঁচটা ডাটা সে আমাদেরকে দেখাবে। হেডের ভিতরে যদি আমরা কোনো ডাটা না পাস করি, সেক্ষেত্রে আমাদেরকে প্রথম পাঁচটা ডাটা দেখাবে। আর যদি এখানে টু দেই, তাহলে দুইটা ডাটা দেখাবে।
যদি 10 দেই সেক্ষেত্রে 10টা ডাটা দেখাবে। সো আমরা হেড থেকে আমরা দেখে নিলাম যে আমাদের ডাটাগুলো ঠিক মতো আছে কিনা। তো 5টা ডাটা আমরা দেখে নিলাম। সো এরপর আমরা দেখেছিলাম যে এই ডাটার মধ্যে ভিতরে শেপ কমান্ডের মাধ্যমে আমরা দেখেছিলাম যে কয়টা রো আছে কয়টা কলাম, অথবা সরাসরি ফুল ডাটা যদি আমরা দেখি সেখানে আমাদের দেখা যাবে যে 1000 রো আছে 14টা কলাম। অথবা যদি সরাসরি ডাটা ডট সেভ দিই, শেপ দিই, সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে এখানে কয়টা রো আছে কয়টা কলাম আছে। এরপর আমরা দেখেছিলাম ডেসক্রাইব করলে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুগুলো দেখায়। এবং সো আমরা ডেটা এই ধরনের সবকিছু আমরা দেখতে পাই আমাদের গত কমান্ডগুলো আমরা দেখেছিলাম, এখানে আমরা কাভার করেছিলাম। সো আপনাদের আহ, মনে আছে কি না, আমি জাস্ট একটু ওভারভিউ করে নিলাম প্রথমে। এ ধরনের সবকিছু আমরা দেখেছিলাম। সো এখানে যেরকম ডেসক্রাইব দিয়ে শুধুমাত্র যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো এভাবে দেখানো হয় আর কি। সো একইভাবে আমরা যদি এখানে কতগুলো কলাম আছে, কলামের হেডগুলোর নাম কি কি সেটা দেখতে চাইলে আমাদের ইনফো নামের মেথড ইউজ করলে আমরা দেখতে পাবো কি কি এখানে কলাম আছে, কলামের হেডিং গুলো কি আছে। এটা জানা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আমরা যখন ডাটাগুলো ফেচ করব এই কলামের উপর ডিপেন্ড করে ফেচ করব। সো আজকের ক্লাস যেহেতু গ্রুপ বাই, সুতরাং আমরা শুরু করি গ্রুপ বাই ধরে। আমার ডাটা হচ্ছে এরকম আছে। সো আমি স্যার চাচ্ছি যে গ্রুপ বাইটা আমাদের কি কাজে লাগবে স্যার, এটা যদি জানতে পারতাম ভালো হতো না স্যার? গ্রুপ বাইটা হচ্ছে জয়েন। আমরা যখন উদাহরণগুলো দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। গ্রুপ বাই হচ্ছে এসকিউএল এর যে জয়েন গুলো আছে ওই জয়েন আর কি। যেমন আমরা চাচ্ছি, যেমন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্ট, যেমন আমি যদি হেড ডাটাটা দেখি, ডেটা ডট হেড। সো আমরা যখন এটা যখন দেখবো, ডেটা ডট, যখন আমরা এখানে দেখবো, এখানে যখন দেখছি আমরা যেমন ডিপার্টমেন্ট আছে, আইটি ডিপার্টমেন্ট আছে, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট আছে। সো আমরা চাচ্ছি যে এই ডিপার্টমেন্টে আইটিতে কতজন মানুষ, কতজন এমপ্লয়ি জব করে, অথবা এই আইটিতে কতজন মেল আছে কতজন ফিমেল আছে, ফিনান্সে কতজন মেল আছে কতজন ফিমেল আছে। সো এই বিষয়টা যদি আমি দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদের গ্রুপ বাইটা কাজ করবে। আরেকটা বিষয় একটু দেখাই, সেটা হচ্ছে যে যখন আমরা এটা অফ করি, আমরা যেমন ডেটাতে এরকম দেখলাম। সো আমরা দেখতে চাচ্ছি যে ডেটার ভিতরে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, কি কি ডিপার্টমেন্ট আছে। সো সেটা দেখার জন্য আমাদের জাস্ট গত সেশনে আমি বলেছিলাম যে ডেটা দিয়ে আমাদের এখানে জাস্ট ডিপার্টমেন্টের নামটা লিখতে হবে, ডিপার্টমেন্ট ওই হেডিং এর নামটা আর কি। হেডিং এর নাম দিয়ে যদি আমরা এটাকে এক্সিকিউট করি তখন আমাদেরকে সকল ডিপার্টমেন্ট দেখাবে। সো এখান থেকে আমরা চাচ্ছি জাস্ট ইউনিক ভ্যালুটা যদি আমরা পাস করি, ইউনিক ফাংশনটা, তখন আমাদেরকে দেখাবে যে শুধুমাত্র এই যে ডিপার্টমেন্ট গুলোর মধ্যে ইউনিক ভ্যালু মানে কয়টা কয়টা ডিপার্টমেন্ট আছে। সো একটা ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং। সো এই ডিপার্টমেন্ট গুলো আছে। সো আমি চাচ্ছি যে এই ডিপার্টমেন্ট গুলোতে কতগুলো এমপ্লয়ি আছে, ধরেন আমি এটা দেখতে চাচ্ছি, তখন আমরা এই গ্রুপ বাই ইউজ করব। ধরি, বোঝা গেছে জাহাঙ্গীর গ্রুপ বাইটা কেন ইউজ করব? মানে এই ডিপার্টমেন্ট হ্যাঁ অথবা স্যার, আমার বুঝতে পারছি। এই জব টাইটেল, যেমন জব টাইটেলে আমার প্রোগ্রামার থাকতে পারে, ম্যানুফ্যাকচার থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, ম্যানেজার কতজন আছে, ডিরেক্টর কতজন আছে, এই ভ্যালুগুলো দেখার জন্য সাধারণত আমরা গ্রুপ বাই ইউজ করি। সো ধরি আমরা জিপি নামের একটা ভেরিয়েবল নেই গ্রুপ, এরপর আমরা ডেটা ডট আমাদের ফাংশন ইউজ করতে হবে, GROUP গ্রুপ বাই। জাস্ট সিম্পলি গ্রুপ বাই লিখে আমরা ধরি আমরা ডিপার্টমেন্টের উপরেই আমরা এই গ্রুপ বাইটা করব। সো কন্ট্রোল C দিয়ে আমরা ডিপার্টমেন্ট দিচ্ছি। সো এটা দিলে যখন আমরা গ্রুপ বাই ডিপার্টমেন্ট দিব, দেওয়ার পরে আমাদের একটা এগ্রিগেশন ফাংশন ইউজ করতে হবে। সো এগ্রিগেশন ফাংশন সংক্ষেপে AGG লিখতে হবে। সো AGG দিয়ে তখন আমরা আমাদের, যেহেতু আমরা কাউন্ট করতে যাচ্ছি সকল এমপ্লয়ি, সুতরাং আমরা ধরি কলামের এই এমপ্লয়ি আইডি দিয়ে আমরা কাউন্ট করব। সো কন্ট্রোল C দিই, এটা কপি পেস্ট করি এখানে, সরি, এখানে পেস্ট করি। সরি, আমি নামটা লিখে দিচ্ছি, EEID। এটা দেওয়ার পরে আমাদের এগ্রিগেশনের পরে আমরা EEID এই কলামের উপর ভিত্তি করে কি করব, কাউন্ট করব। সো আমাদেরকে এখানে ফাংশনগুলো লিখতে হবে, কাউন্ট ফাংশন, মিনিমাম ফাংশন, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন, এই ফাংশনগুলো এখানে লিখতে হবে।
সো এই এগ্রিগেশনের ভিতরে যে ডাটাটা আমরা পাঠাবো এটা অবশ্যই আমাদেরকে একটা ডিকশনারি আকারে পাঠাতে হবে। সো ডিকশনারি আকারে পাঠাতে হলে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কার্লি ব্রেসিস দিতে হবে। সো এভাবে যখন আমরা ডাটাটা পাস করব, পাস করার পরে আমরা যদি এক্সিকিউট করি, আমাদের এখানে গ্রুপ ডাটা ডট গ্রুপ বাই ডিপার্টমেন্ট আমাদের কি এরর দিয়েছে আমরা একটু দেখি। ইইআইডি নো অবজেক্ট, সুতরাং আমাদের এখানে স্পেলিং ভুল হয়েছে, এটা হবে, তো আমরা কপি করে নেই, কন্ট্রোল C, কন্ট্রোল ও সরি, এখানে আমি কমা দিয়েছি, এটা কলন দিতে হবে আর কি। এভাবে আমাদের এগ্রিগেশনটা লিখতে হবে। সো আমরা যখন এক্সিকিউট করলাম তখন আমাদেরকে কোনো এরর দেয়নি, তার মানে আমার এটা ঠিক আছে। যখন আমি জিপি যখন প্রিন্ট করব তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং এ এমপ্লয়ি আছে 96 জন, ইঞ্জিনিয়ারিং এ আছে 158 জন, এভাবে আমাদের টোটালটা দেখাচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার? সো স্যার এটা আমি যদি গ্রুপ বাই ব্যবহার না করতাম তাহলে স্যার কি সমস্যা হতো স্যার? গ্রুপ বাই না ব্যবহার করলে তো আপনার এরকম ভ্যালু কি আসতো? মানে গ্রুপ বাই ব্যবহার করার কারণে কি স্যার আমার মানে প্রত্যেকটা মানে গ্রুপ থেকে আমি ডাটা নিয়ে আসতেছি হ্যাঁ হ্যাঁ, আমরা এরকম? এসকিউএল কমান্ডে আমরা গ্রুপ বাই একটা ইউজ করি না? গ্রুপ বাই করলে কি হয় যে এই ডিপার্টমেন্ট অনুযায়ী, এই যে ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট অনুযায়ী ফুল এক্সেলে এই ইআইআইডি মানে কি এমপ্লয়ি আইডি কয়টা আছে, মানে কয়টা কলাম আছে আর কি, আইটিতে কয়টা কলাম আছে, ফিনান্সে কয়টা কলাম আছে, সরি কয়টা রো আছে, সেলসে কয়টা রো আছে, অ্যাকাউন্টিং এ কয়টা রো আছে, সেটা কাউন্ট করে নিয়ে আসতেছে সামেশনটা আর কি। টোটাল এমপ্লয়ি হচ্ছে আমার এই কতজন এমপ্লয়ি আছে, এটা যদি যোগ করেন দেখবেন যে এখানে ওই 1000, 1000ই হবে আর কি। গ্রুপ বাই কনসেপ্টটা কি ক্লিয়ার? কি কি কারণে হ্যাঁ আমরা স্যার গ্রুপ ক্লিয়ার বাই, স্যার। মানে আমার আইটিতে কতজন এমপ্লয়ি আছে, ফিনান্সে কতজন এমপ্লয়ি আছে, কিংবা মনে করেন আমার কাছে একটা ডাটা আছে, সেই ডাটার মধ্যে আছে যে সেভিংস অ্যাকাউন্ট আছে হচ্ছে শামিম, রাফিদ, জাকির, জাহাঙ্গীর এরকম আছে। তো আমরা দেখতে যাচ্ছি যে সেভিংস অ্যাকাউন্ট আছে কতজনের, তারপর আমার কারেন্ট অ্যাকাউন্ট আছে কতজনের, কিংবা আমার ঢাকায় কতজন পুরুষ আছে, কতজন মহিলা আছে। সো এই যে কাউন্টিং এর জন্য আমরা গ্রুপ বাই ইউজ করি। এসকিউএল এর যে গ্রুপ বাইটা আমরা মাই এসকিউএল এ যে গ্রুপ বাই কিংবা ওরাকল এসকিউএল এ যে গ্রুপ বাই ইউজ করি, সেম একই কনসেপ্ট। সো আমরা আরেকটা উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। ধরি GP1 সমান সমান একইভাবে আমরা, যেমন এটা ডিপার্টমেন্ট করলাম, সি দিয়ে আমরা এখানে পেস্ট করি। সো ডিপার্টমেন্টের উপরেই ধরি আমরা জেন্ডার দিয়ে যদি করি, জেন্ডার, সো আমরা এটা জিপি এক্সিকিউট করি। সো একই রেজাল্ট আসার কথা, তাই না? বিকজ আমাদের যখন জেন্ডার দিয়ে আমরা করলাম, জেন্ডার হোক আর আমার ইআইডি হোক, ভ্যালু তো একই হবে, কারণ আমার তো প্রত্যেকটা রো সে কাউন্ট করে। সো আমার এখন দরকার হচ্ছে যে এই যে জেন্ডার গুলো আছে এই জেন্ডারের মধ্যে মেল কয়জন, ফিমেল কয়জন, এরকম জানার প্রয়োজন। অথবা আমার এখন আরেকটা আরেকটা করি, আমরা আস্তে আস্তে ওটা আসতেছি। আমরা জানতে চাচ্ছি যে আইটি ডিপার্টমেন্টে কতজন আছে, তারপরে হচ্ছে বিভিন্ন যে ডিপার্টমেন্ট গুলো আছে, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট আছে, এবার এখন চাচ্ছি আমি ডেজিগনেশন ওয়াইজ আমি একটা ডাটা করতে চাচ্ছি। সো আমার এখানে ডেজিগনেশনটা আছে, সরি কপি হচ্ছে না, ভি। সো আমার এখানে ডেজিগনেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে জব টাইটেল এই ডাটার ভিতরে। সো আমি চাচ্ছি জব টাইটেল অনুযায়ী টোটাল এমপ্লয়ি কতজন আছে, ইইআইডি দিলাম, কাউন্ট করলাম। সো আমার জব টাইটেল অনুযায়ী আমার এখানে যেমন দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং রিপ্রেজেন্টেটিভ আছে 21 জন, অ্যানালিস্ট আছে 51 জন, এরকম জব টাইটেল অনুযায়ী টোটাল এমপ্লয়ি চলে আসছে, এমপ্লয়ির একটা লিস্ট চলে আসছে গ্রুপ বাই এর কারণে। সো আমরা এখন ধরি আমাদের এখানে, এখানে স্যার ধরি আমি একটু আমাদের, ডিস্টার্ব জি করি জি জি, স্যার। জি জি যে জি, গ্রুপ বাই এবং স্যার হেভিং, মানে স্যার এই দুইটা বিষয় আমার কনফিউজ হয়ে যায়, এখানে কি স্যার হেভিং এর ব্যবহারটা থাকবে? না না, হ্যাভিং তো অন্য জিনিস। হ্যাভিং কখন গ্রুপ বাই করব, কখন মনে করেন গ্রুপ বাই হচ্ছে একটা গ্রুপ, যেমন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং অনুযায়ী আমরা গ্রুপ করব, ইঞ্জিনিয়ারিং অনুযায়ী গ্রুপ করব, ফিনান্স অনুযায়ী গ্রুপ করব, হিউম্যান রিসোর্স অনুযায়ী গ্রুপ করব। আর হ্যাভিং তো গ্রুপের সাথে আরেকটা আরেকটা কম্প্যারিজনের জন্য হ্যাভিংটা ইউজ করা হয়, কম জাস্ট
গ্রুপ বাই এর সাথে কম্পারিজনের জন্য আমরা হ্যাভিং ইউজ করি। আমরা মাই স্কুলের ক্লাসগুলি দেখবো আর কি, হ্যাভিং কনসেপ্ট আর এই গ্রুপ বাই কনসেপ্ট এক না, হ্যাভিং কিন্তু আলাদা। আমরা গ্রুপ বাই সাথে আবার হ্যাভিং দিই, যেমন মনে করেন আমাদের ডুপ্লিকেট ভ্যালু কাউন্ট করার জন্য আমরা হ্যাভিং ইউজ করি। গ্রুপ বাই এর সাথে যেমন গ্রুপ বাই এমপ্লয়ি আইডি সাথে আবার হ্যাভিং দিই, হ্যাভিং ইজ গ্রেটার দেন ওয়ান দিই আমরা। কেন দিই? কারণ একের বেশি যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের এভাবে আমরা ডুপ্লিকেট বের করি। ভাই গ্রুপ বাই বলতে বোঝাচ্ছে যে অন্য কেউ, রাফিদ, অন্য কারো কি গ্রুপ বাই এর কোনো কনসেপ্ট ক্লিয়ার না, এরকম কেউ আছেন? কিংবা যে বুঝেন ক্লিয়ার করেন। স্যার স্যার গ্রুপ বাই বলতে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, আমরা ডাটা ফিল্টারিং করার জন্য ব্যবহার করব। সেখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ হতে পারে। অর্থাৎ আমাদের হেডিং এ যে টাইটেল গুলো থাকবে কোনো একটা ডাটাবেজের, সে হেডিং অনুসারে করতে পারি, অথবা আমাদের ভ্যালু অনুসারে করতে পারি। অর্থাৎ ডাটা গ্রুপ ভিত্তিক ভাগ করা, জি বিভিন্ন জি গ্রুপ জি। ওয়াইজ ভাগ করা, সেটাকে বোঝাচ্ছে। সেটা জেন্ডার ভিত্তিক হতে পারে, সেটা সংখ্যা ভিত্তিক হতে পারে, সেটা যে কোনো একটা ফিল্ড ভিত্তিক হ্যাঁ হতে হ্যাঁ, পারে, সেটা ওটাই ওটাই। প্রাইমারি কির যে কোনো একটা ভ্যালু হতে পারে। অর্থাৎ হ্যাঁ, কাস্টমার এক্সপেকটেশন যেরকম সেরকম রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের কাজ করতে হবে গ্রুপ ভিত্তিক। যেমন যেমন মনে করেন আমাদের প্রোডাক্ট আছে, মনে করেন কলম আছে আর খাতা আছে। এটা সো ডেট ওয়াইজও হতে পারে, হ্যাঁ সেলস এর পরিমাণ আজকে কি হ্যাঁ পরিমাণ হ্যাঁ, সেটাও বের করা সেটাই। যায়। এখন খাতা এবং কলমের আমার ডিপার্টমেন্ট বলছে যে আপনার প্রোডাক্টের উপর একটা গ্রুপ বাই করেন, তখন খাতা দিয়ে কাউন্ট করবো, আমার খাতা আছে কয়টা, 30টা। আমার কলম আছে কয়টা, 50টা। এই কলমের মধ্যে থাকতে পারে সিলো কলম একটা, তারপরে হচ্ছে যে ইকোনো বল পয়েন্ট থাকতে পারে 5টা, তারপরে থাকতে পারে আমাদের মন্টেক্স থাকতে পারে 30টা। এরকম মনে করেন থাকতে পারে। যখন আমি গ্রুপ বাই পেন দিয়ে করব তখন আমাকে সব সিলো, মন্টেক্স সবকিছু মিলিয়ে যে কাউন্টটা আছে সেই কাউন্টটা চলে আসবে। আর খাতার মধ্যে এরকম বিভিন্ন নামে খাতা থাকতে পারে, যখন গ্রুপ বাই করব আমরা সেই খাতা ধরে তখন আমাদেরকে চলে আসবে টোটাল যে হিসাবটা, সেটাই চলে আসবে। এটা হচ্ছে গ্রুপ বাইয়ের কনসেপ্ট। স্যার এখন ক্লিয়ার হয়েছে স্যার। সো গ্রুপ বাই আমরা যেমন আমরা এটা করলাম হচ্ছে জব টাইটেলের উপর, মানে কতগুলো আইটি ডিপার্টমেন্টের অ্যানালিস্ট আছে কতগুলো, তখন আমরা এভাবে গ্রুপ বাই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, এটা কাউন্ট করলাম যেরকম। এখন ধরেন যে আমাদের এখানে ডাটা দেখলাম হচ্ছে কান্ট্রি, এখানে যেমন কান্ট্রি আমরা দেখলাম। সো এই কান্ট্রি অনুযায়ী আমরা এখন যদি একটা গ্রুপ বাই করি যে এই কান্ট্রি অনুযায়ী আমাদের গড় আয়ু কত। সো আমরা যখন যেমন আমরা আগেরটাই পেস্ট করি, তো গ্রুপ বাই দিয়ে আমরা এখন ধরেন আমরা কান্ট্রির উপর একটা গ্রুপ বাই করবো, COUNTRY, কান্ট্রির উপরে ধরি হচ্ছে কান্ট্রিতে আমরা এজ এর উপরে করবো আর কি। যদি এজ এজ দিয়ে আমরা একটা কাউন্ট করি, কাউন্ট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে 3টা কান্ট্রি আছে, একটা হচ্ছে ব্রাজিল, চায়না এবং ইউনাইটেড স্টেটস। সো ব্রাজিলে টোটাল 139 জন আছে, চায়নাতে আছে 218 জন চায়নার লোক, আর ইউনাইটেড স্টেটস এর বাকি এতগুলো লোক মিলে 1000 লোক আছে আর কি আমার। এখন আমরা চাচ্ছি যে এই যে কাউন্ট করলাম, কাউন্ট মানে কি, এটা সংখ্যা বের করছে। আমরা চাচ্ছি যে না সংখ্যা না, গড় আয়ু বের করতে। সো গড় আয়ুর জন্য আমাদের ইউজ করতে হবে MEAN, মিন ফাংশনটা। সো মিন এই কিওয়ার্ড যখন আমরা ইউজ করবো তখন আমাদের গড় আয়ু বের হয়ে আসবে। সো আমার টোটাল ডাটা থেকে দেখা যাচ্ছে 65 বছরের লোক থাকতে পারে, 30 বছরের লোক থাকতে পারে, সব মিলে একটা গড় করে আমাদের দিয়েছে। ব্রাজিলের গড়, এখানে যে ডেটাটা আছে সেই ডেটা থেকে গড় আয়ু হচ্ছে এজটা হচ্ছে 43.6, চায়নার 45.3, আবার ইউনাইটেড স্টেটস হচ্ছে 44.1। সো এভাবে আমরা গড় গড়টাও বের করতে পারি। সো এখন যদি মনে করেন যে না কান্ট্রি অনুযায়ী এজ না, আমার এখানে ডেটা আছে, আমি একটু দেখে নিই। যেমন অ্যানুয়াল স্যালারি আছে, মনে করেন অ্যানুয়াল স্যালারি, গড় অ্যানুয়াল স্যালারি কত কান্ট্রি ওয়াইজ, সেক্ষেত্রে আমরা যদি এখানে গড় করি অ্যানুয়াল স্যালারি। সো আমরা অ্যানুয়াল স্যালারি দিয়ে যখন আমরা গড় করব তখন আমরা দেখতে পাবো যে ব্রাজিলে যতগুলো এমপ্লয়ি আছে সকল এমপ্লয়ির যে বেতনগুলো আছে তার গড়টা হচ্ছে 1,12,000, চায়নার হচ্ছে 1,13,800, আর ইউনাইটেড স্টেটস হচ্ছে 1,13,200। এভাবে আমরা এই গ্রুপ ফাংশনের মাধ্যমে গড়টা বের করতে পারবো। সো এখন মনে হতে পারে যে ঠিক আছে, এই 3টা দেশের মধ্যে সর্বোচ্চ বেতন কোন দেশের আছে সেটা বের করার জন্য তখন আমরা একইভাবে MAX, ম্যাক্স ফাংশন আমরা ইউজ করব। ইউজ করলে আমরা দেখতে পাবো এই যে ব্রাজিলে যতগুলো এমপ্লয়ি আছে সবগুলো এমপ্লয়ির মধ্যে একজনের বেতন সর্বোচ্চ আছে 2,58,000, ম্যাক্সিমাম বেতন। চায়নার ক্ষেত্রে একজনের বেতন আছে 2,57,000, ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম বেতন আছে 2,58,000। তো এরকম আমরা ম্যাক্সিমামও বের করে নিতে পারবো।
তো এখন মনে হচ্ছে যে ঠিক আছে, আমরা দেখি যে এই কান্ট্রিতে জেন্ডার ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারি কার, যদি এরকম আমরা ধরি। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রুপ বাই যেমন কান্ট্রি করেছি, সাথে আরেকটা আমরা গ্রুপ বাই এর ক্ষেত্রে আরেকটা আমরা এখানে কলাম অ্যাড করে দিব, জেন্ডার কলামটা। সো জেন্ডার কলামটা অ্যাড করে এখন যদি আমরা দেখি যে আমরা কন্ট্রোল জেড দিয়ে আরেকটা করি আর কি, এখানে না রাখি এটা, যেহেতু আমি শেয়ার করবো এই ফাইলটা আপনাদের সাথে, এখানে না রাখি, পরে আরেকটার মধ্যে করি। সো এখানে আমরা কান্ট্রির সাথে আমরা একটা জেন্ডার অ্যাড করে দিব, জেন্ডার। সো যখন আমরা দুইটা ভ্যালু দিব, অবশ্যই আমাদেরকে একটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এই দুইটা ভ্যালু পেস্ট করে দিতে হবে। সো এই দিয়ে আমরা যখন এক্সিকিউট করব, তখন আমরা দেখতে পাবো ব্রাজিলের মেল সর্বোচ্চ বেতন আছে 2,58,000, ফিমেলের আর মেলের ক্ষেত্রে 2,49,000। একইভাবে চায়নাতে মেল 2,49,000, মেল 2,57,000, ইউনাইটেড স্টেটস 2,58,000, 2,58,000, এরকম আর কি। আমরা জেন্ডার ভিত্তিকও এরকম ভ্যালু আমরা এই স্যালারিটাও বের করতে পারবো, ম্যাক্সিমাম স্যালারি। সো এখন মনে হতে পারে যে না, আমি জেন্ডারের সাথে আমরা দেখতে হবে যে ঠিক আছে, জেন্ডার দেখলাম, এদের বয়সও আমি দেখতে চাচ্ছি যে কত বছর বয়সের লোক এই স্যালারি পাচ্ছে, কম বয়সী না বেশি বয়সী, সেটাও কিন্তু আমরা এরকম গ্রুপ বাই এর মাধ্যমে করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি। সো আমরা যখন কান্ট্রি এবং জেন্ডার, যেহেতু জেন্ডার উপর ভিত্তি করে এখন আমরা এগ্রিগেশনের ক্ষেত্রে এই অ্যানুয়াল স্যালারি যেরকম ম্যাক্সিমাম দিলাম, সাথে আমরা আরেকটা ভেরিয়েবল পাস করব, সেটা হচ্ছে এজ, যেহেতু আমরা বয়স অনুযায়ী করতে চাচ্ছি। সো মিনিমাম এজ যদি আমরা দেখি, মিনিমাম, সো আমরা দেখতে পাবো যে সর্বোচ্চ বেতন ফিমেল 25 বছর, এরকম। আমরা যদি আবার ম্যাক্সিমাম এজ দেই, ম্যাক্স, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো সর্বোচ্চ বয়স হচ্ছে 65, 65, মেলের হচ্ছে 65 সর্বোচ্চ। আর মিনিমামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মেয়েদের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 25 বছর আছে এখানে ডাটায়, আর মেলের ক্ষেত্রে 26 বছর। সো এভাবে একাধিক এগ্রিগেশন আমরা করতে পারি। সো এখানে আমরা যেরকম এস পাঠিয়েছি, চাইলে আরো কলাম আমরা পাঠাতে পারি এখান থেকে। সো এখান থেকে একইভাবে আমরা যদি জেন্ডার দেখেছি, কান্ট্রি দেখেছি, আমরা এখানে যদি প্রথমে যেরকম বললাম যে আমাদের জব টাইটেল অনুযায়ী মেল ফিমেল কতজন, সেটাও আমরা কাউন্ট করতে যাচ্ছি অ্যানুয়াল স্যালারির না করে। আমরা এখানে কাউন্ট করতে যাচ্ছি জব টাইটেল অনুযায়ী জেন্ডার কতজন। সেক্ষেত্রে জাস্ট আমাদের এখানে কি করতে হবে, ইইআইডি দিয়ে এখানে কাউন্ট, কাউন্ট ফাংশনটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, এটা আমরা যেভাবে আছে এভাবে রাখি, আমি নিচে একটা পেস্ট করে দিচ্ছি এটা। সো এখানে জব টাইটেল জেন্ডার দিয়ে আমরা এখানে জাস্ট ইইআইডিটা পাস করি, ইইআইডি, এবং এখানে কাউন্ট। কাউন্ট কেন, আমরা জাস্ট মেল ফিমেল কাউন্ট করব, এজ ধরেন আমাদের দরকার নেই। সো এটা যখন আমরা রান করব, তখন আমরা দেখতে পাবো যে অ্যাকাউন্ট রিপ্রেজেন্টেটিভ ফিমেল আছে 15 জন, মেল আছে 6 জন, অ্যানালিস্ট যখন আপনার আদমশুমারি করা হয়, তো এইরকম ডাটা নিয়ে কিন্তু আদমশুমারি করা হয় আর কি, যে চাকরিজীবী মহিলা আছে কতজন, গৃহিণী আছে কতজন, এরকম আর কি। যে আপনার অফিসে অ্যানালিস্ট কতজন আছে, মেয়েরা 31 জন আছে, মেল আছে 20 জন, তখন আপনি ডিসাইড নিতে পারবেন যে অ্যানালিস্ট হিসেবে আসলে ফিমেলরাই বেশি এগিয়ে। তো এভাবে এই ধরনের কাজগুলো আমরা গ্রুপ বায়ের মাধ্যমে করতে পারি। আরো জাস্ট এই কনসেপ্টটি এগ্রিগেশনের মধ্যে আমরা ইউজ করি, কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম, এবং হচ্ছে মিন, গড় করার জন্য। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন গ্রুপ বাইতে? স্যার এটা একই প্যাটার্নে হচ্ছে তো সবগুলা, মোটামুটি ইজি প্র্যাকটিস আছে। করতে করতে আমরা বুঝবো আর কি। আর এই হ্যাঁ। এই ডেটা অ্যানালিসিসের সুবিধা হচ্ছে যে এই কমান্ড গুলো আসলে বারবার আমরা ইউজ হয়, যত বড় বড় আমরা ডেটা অ্যানালিসিস করি না কেন, এই কমান্ড গুলো ইউজ করা হয়। সো আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে এই ডেটাগুলোকে মার্জ করা হয়, জয়েন করা হয়, কনক্যাট করা হয়। Net- স্যার লাস্টেরটা একটু দেখি স্যার, আর একটু লাস্ট। হ্যাঁ, এটা জাস্ট করলাম যেটা গ্রুপ বাই জব কাউন্ট, টাইটেল এবং শুধু জেন্ডার, কাউন্ট, মানে মেল ফিমেলের উপরে কাউন্ট করেছি আর কি। শুধু কাউন্ট সো আছে। আমরা জব টাইটেল না দিয়ে আমরা ডিপার্টমেন্টও দিতে পারি, ডিপার্টমেন্ট অনুযায়ী ডিপার্টমেন্ট, এক কোন ডিপার্টমেন্টে কতজন মেল কতজন ফিমেল আছে আর কি। যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফিমেল বেশি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফিমেল বেশি, ফিনান্স মানে এই ডাটা থেকে আর কি, আইটি ডিপার্টমেন্টও দেখা যাচ্ছে মেল বেশি। সো এই ডাটা থেকে এভাবে আমরা গ্রুপ বাই, এটা আসলে জাস্ট একটা ডামি ডাটা।
সো এভাবে আমরা কাজগুলো গ্রুপ বাইয়ের কাজ করতে পারি। সো আমরা এখন দেখবো মার্জ জয়েন কনকাটেনেট। সো এই জন্য যেহেতু মার্জ করব, তো আমরা এক্সেল শিটে ডাটা না নিয়ে সরাসরি আমরা একটা ডেটা ক্রিয়েট করি। সো ডাটা ক্রিয়েট করার নিয়ম হচ্ছে কি, প্রথমে আমাদের একটা ডিকশনারি ক্রিয়েট করে নিতে হবে। ধরি আমরা এমপ্লয়ি আইডি একটা ফিল্ড আমরা নেই। নেওয়ার পরে আমাদের যেহেতু ডিকশনারি কলন দিতে হবে, কলন দেওয়ার পর আমরা এখানে একটা লিস্ট পাঠাই। ধরি E01 একটা ভ্যালু, 6 জনের ডাটা সম্ভব আমি নেই আর কি, 3 4 5 6। তো 6টা ডাটা আমি নেই, 6 5 4 3 2। সো 6টা এমপ্লয় আইডি নিলাম। নেওয়ার পরে আমরা এখন এমপ্লয়ি নাম দিই, নেমস। সো এমপ্লয়ি নাম আমরা অ্যাড করে দিই। একইভাবে আমাদের একটা লিস্টের ভিতরে আমরা নিব, ধরে হচ্ছে শামিম, পারভেজ, রাশেদ, রাফিদ, জাহাঙ্গীর। সো এরকম আমরা 5টা নাম নিলাম। নাম নেওয়ার সাথে সাথে আমরা আরেকটা নেই, হচ্ছে একটা এজ নেই। এগুলো কিন্তু আসলে নাম এমনি দিচ্ছি, এজের এজ কিংবা নাম কারোর সাথে এরকম নাও মিলতে পারে, মিলবে না, আমরা জাস্ট দামি একটা নেই আর কি। এরকম আমরা দিলাম আর কি, 3 2 3 4 5 6 7। সো এভাবে আমরা একটা ডাটা ওয়ান আমরা নিয়ে নিলাম আর কি। সো এজ এজ আমাদের লিস্টের ভিতরে নিতে হবে। সো আমরা ডাটা ওয়ানটা আমরা এভাবে ক্রিয়েট করলাম। একইভাবে ডাটা টু একটা নিব আমরা। ডাটা টু আমরা নেই। এটা হচ্ছে জাস্ট কি করবো, আমরা মার্চ করব, দুইটা ডাটা একসাথে মার্চ করব। সো ডাটা টুতে আমরা এমপ্লয়ি 1 2 3 4 5 6 ছয়টায় রাখি। রেখে আমরা এখানে আরেকটা ফিল্ড অ্যাড করি, স্যালারি। ধরেন স্যালারি নামের একটা ফিল্ড অ্যাড করব। নেম আছে, এখানে স্যালারি অ্যাড করে দিচ্ছি, স্যালারি। তো স্যালারি যেহেতু ইন্টিজার ভ্যালু, সুতরাং আমাদেরকে সরাসরি স্যালারি এখানে দিয়ে দিই। সো এরকম ভাবে আমরা স্যালারিটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমাদের জাস্ট এটাকে এক্সিকিউট করলে আমাদের ডাটা টু, ওকে, দুইটা ডিকশনারি ক্রিয়েট হয়েছে। সো ডিকশনারি ক্রিয়েট করার পর আমাদের কাজ করতে হবে, এটা পান্ডাজের ডেটা ফ্রেমের মধ্যে আমাদের নিতে হবে। সো আমরা নাম দিই DF1, একটা নাম দিই। নাম দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, PD.DATA ডেটা ফ্রেম। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ডেটা ফ্রেম ডিক্লেয়ার করতে হয়। সুতরাং ডেটা ওয়ান, যখন এটা দিব তখন আমার DF1 নামের একটা ডেটা ফ্রেম তৈরি হয়ে যাবে। একইভাবে DF2 তে আমরা PD.ডেটা ফ্রেম দিয়ে আমরা ডেটা টুকে আমরা ডিফাইন করে দিলাম। সো যখন ডিফাইন করে দিলাম তখন আমাদের দুইটা ডেটা ফ্রেম তৈরি হলো। জাস্ট এখন আমাদের যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট DF1, একটা প্রিন্ট দেই যেটা একটা স্পেস দেখানো হয়, আর একটা হচ্ছে প্রিন্ট DF2। যদি আমরা দেখি, আমরা এক্সিকিউট করি, তখন আমরা দেখতে পাবো যে আমাদের যে ডেটা ওয়ান এবং ডেটা টু মিলে যে ফ্রেমটা হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি, নাম, এজ এবং আরেকটা হচ্ছে স্যালারি। সো আমরা এখন মার্চ করব। সো মার্চ করার জন্য PD হচ্ছে কি, পান্ডাস ডট, ফাংশনের নাম হচ্ছে মার্জ, MERGE, মার্চ। মার্চ করে আমরা DF1, DF2, এই দুটাকে আমরা মার্চ করব। সো এই দুটাকে যখন আমরা মার্চ করব, বেস ধরবো কি, সরাসরি মার্চ হয়ে যাবে তা না। আমরা বেস ধরবো কি, এই এমপ্লয়ি আইডির সাথে মার্চ করবে, যেহেতু স্যালারি, তখন আর কি এটাকে বেস ধরে আমাদের মার্চ করলে এই স্যালারি গুলো আমাদের ডান পাশে বসে যাবে। সো আমরা অন দিব, আমরা জয়েন যেরকম করি এরকম অন দিয়ে আমরা সেই কোন কলামের উপর বেস ধরবো, EMP ID, EMP স্পেস আইডি, এই কলামটাকে বেস ধরে আমরা মার্চ করব।
সো মার্চ যখন করব তখন আমরা এক্সিকিউট করার পর সাথে সাথে দেখতে পাবো আমাদের মার্চ হয়েছে। আমরা যেভাবে করেছিলাম 2 নম্বর টেবিলে এমপ্লয়ি গুলো 1 2 3 এরকম সাজিয়ে দিয়েছি। সো এভাবে আমাদের মার্চ হয়েছে, মার্চ হয়ে টোটাল একটা টেবিল তৈরি হয়েছে। বিষয়টা কি ক্লিয়ার? মার্চ কনসেপ্টটা ক্লিয়ার? জাস্ট ডট মার্চ জি দিয়ে স্যার, এটা আমাদের, ওই এমপ্লয়ি আইডি কমন আছে তো সেজন্য ওটাকে রিলেট হ্যাঁ, করে মার্চ করে দিল স্যার। মার্চ, জি জি। এখন আমরা যদি অন না দিয়ে এমপ্লয় আইডিটাকে কমন না অন না করে দিতাম, সেক্ষেত্রে কিন্তু এলোমেলো ভাবে ডাটাগুলো মার্চ হতো। সো আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরি আমাদের এমপ্লয় আইডি গুলো ঠিক নেই, এলোমেলো আছে। ডাটা টুতে, এটা স্যার এক্সেল ফাইলের ডাটাতেও করা হ্যাঁ যাবে? হ্যাঁ, এক্সেল ফাইল ডাটা থেকেও করা যায়। আমি এই 6টা ডাটা নিয়ে দেখাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। অনেক ডাটা থেকে না দেখে আমি জাস্ট এই ছোট কলাম দিয়ে দেখাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। সো আমরা এখানে যেমন 1 2 3 4 5 6 নিয়েছি, আমরা নিচেরটায় এরকম নিব না। ধরি এখানে 7 নামের একটা কলাম আছে যেটা আমার উপরে নেই। সো এখানে তারপরে 3 4 দিয়ে 5-এর জায়গায় আমরা চেঞ্জ করে এখানে 8 দিয়ে দিই। 8 নামের একটা কলাম আছে ধরি, 8 নাম্বার একটা কলাম, এরপরে 6। এভাবে যদি থাকে আমার ডাটা 1 এবং ডাটা 2, তার মানে আমাদের এখানে 2টা ডাটা কিন্তু উপরেরটায় নেই। সো এখন পরবর্তীতে আমাদের কাজটা কি হবে? ডেটা ফ্রেমে অ্যাড করা, পিডি ডট ডেটা ফ্রেম ডেটা 1। একইভাবে ডিএফ 2 দিয়ে আমাদের সমান সমান পিডি ডট ডেটা ফ্রেম ডেটা 2। এই বিষয়টা তো ক্লিয়ার? আমরা জাস্ট ডেটা ফ্রেম ডিক্লেয়ার করে নিলাম। সো আর এটা করার পরে এখন আমাদের দরকার হচ্ছে, এখন যদি আমরা মার্চ করি, আমরা আমরা এক্সিকিউট করি, এক্সিকিউট করার পরে আমরা এখন মার্চ করি, পিডি ডট MERG মার্চ। যদি এখন মার্চ করি DF1, DF2, এখন আমরা অন দিয়ে যদি আমরা এমপ্লয় আইডি দিই, EMP স্পেস আইডি, দেন আমাদের কি হচ্ছে? মার্চ হচ্ছে, কিন্তু মার্চ হওয়ার পরে কিন্তু ডাটা কয়টা দেখাচ্ছে? 4টা দেখাচ্ছে। বিকজ এই যে আমার 2টা 2 নাম্বারটায় নেই এবং 7টা আমাদের নেই, এই কারণে এগুলো বাদ পড়ছে, যেটা যেটা কমন সেই ফিল্ডগুলো মার্চ হচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? মানে স্যার আপনার দুইটার হ্যাঁ, ভিতরে ক্লিয়ার। যেগুলো কমন হ্যাঁ হ্যাঁ, সেগুলাই শো করতেছে। যেমন এই এমপ্লয়ি আইডি 1 আছে উভয় পক্ষে, এমপ্লয়ি আইডি 3 আছে, এমপ্লয়ি আইডি 4 আছে, এমপ্লয়ি আইডি 6 আছে। তো যেহেতু এমপ্লয়ি আইডি এই চারটা 1 3 4 6 বোথ সাইডে আছে, সেহেতু তাদের এইজ এবং স্যালারি তাদের নামগুলোকে নিয়েছে। জি জি জি। সো এখন আমার দরকার হচ্ছে যে মার্চ যখন করব, আমরা সকল ডাটা নিয়ে মার্চ করতে চাচ্ছি, তখন আমাদেরকে এই মার্জের যে কমান্ডটা পিডি ডট মার্চ, এখানে আমাদের আরেকটা অন যেখানে দিয়েছি, এখানে জাস্ট আমরা হাউ দিব। কিভাবে আমরা মার্চ করতে চাচ্ছি? আমরা চাচ্ছি লেফট। লেফট যখন দিব আমরা, তখন আমাদের লেফটের যে ডিএফটা আছে এটাকে বেস ধরে এটা সবকিছুই রাখবে, সাথে DF2 যেগুলো যেগুলো কমন আছে সেগুলি রাখবে রাখবে। সো DF1 এর যেমন 2 DF2 তে নেই, সুতরাং সে কি করবে? ওখানে নান বসাবে। সো আমরা একটু দেখি, যখন আমরা এটা করব তখন আমাদের DF1 এর যা যা আছে সবকিছু কিন্তু সে রেখেছে, 1 2 3 4 5 6। সো DF2 যেমন 7 এবং 8 দুইটা বেশি আছে, সেই দুইটা কিন্তু সে ক্যাচ করেনি, না করে সে প্রিন্ট করেছে, এবং যেখানে সে ডাটা পাইনি সেখানে নান বসিয়ে দিয়েছে। সো একইভাবে আমরা এটা যদি চাই যে না, আমি DF1 না 2টাকে বেস ধরবো, সো সেই ক্ষেত্রে আমাদের হাওয়ার ক্ষেত্রে আমরা কি দিব? জাস্ট রাইট, RIGST, রাইট। রাইট যখন দিব তখন আমাদের কিন্তু 2 আর থাকবে না, তখন আমাকে বেস ধরবে হচ্ছে আমাদের 2টা, DF2 তে যেমন 7 ছিল এবং হচ্ছে 8 ছিল, সেই ক্ষেত্রে স্যালারি বসেছে, কিন্তু এই ডাটাগুলো না থাকার কারণে নান বসিয়েছে। বিষয়টা কি ক্লিয়ার? সো সবগুলো যদি আমি রাখতে চাই, আরেকবার একটু ক্লিয়ার করুন স্যার। রাফিদ আপনি মনে হয় একটা টাইমার ওপেন করেছেন। আচ্ছা, আমি অফ করে দিয়েছি। টাইমারটা কেন দিয়েছেন? কোনো কি কিছু জিজ্ঞেস করার জন্য?
না ভুলে, আচ্ছা অফ করে দিচ্ছি। আচ্ছা এটা যেটা বলেছিলাম, যখন আমরা মার্চ করলাম উপরের দুইটা সবগুলো, যদি যখন অন দিয়ে আমরা এমপ্লয় আইডি বলেছি, তখন এমপ্লয় আইডি এটা গুলো, বুঝেছি স্যার, এটা ইনার হ্যাঁ জয়েনের মতো হ্যাঁ, অনেকটা লাগলো। ইনার জয়েন, জি জি জি, একইভাবে যখন আমরা নর্মাল ভাবে মার্চ করব, ইনার জয়েন হচ্ছে এটা আর কি, উপরেরটা না, এটা যখন এটা মার্চ করবো মাঝখানে যেগুলি সব কমন পাবে তখন মার্চ করেছে। বাট আমার দরকার হচ্ছে লেফট জয়েন, মানে আমার লেফটে যা যা থাকবে, মানে ডেটা ওয়ানে যা যা থাকবে সবগুলো থাকবে, এবং ডেটা টুতে কমন যেটা পড়বে সেটা থাকবে, তখন আমরা হাউ সমান সমান লেফট দিলে আমাদের সেটা চলে আসবে। কিন্তু যেহেতু আমার স্যালারিতে ডেটা সে মার্চ করেছে, ওখানে যেমন ই টুর ক্ষেত্রে কোনো ডেটা নেই আমার ডেটা টুতে, ক্লিয়ার সুতরাং স্যার, সেখানে নান ক্লিয়ার। দিয়েছে। সো একইভাবে আমরা যদি দুইটা ডাটাই একই রকম করতে চাই, কিংবা আমাদের ধরেন এরকম একটা ডাটা আছে, ডেটা ওয়ান, কন্ট্রোল সি, ধরি এরকম একটা ডাটা আছে স্যার, আর আমি একটা, লেফট এবং রাইট এর কনসেপ্টটা আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে কি, যেমন ধরেন স্যার, আপনি যে এক্সাম্পল দুটো দিয়েছেন ডাটা ওয়ান আর ডাটা টু তে, প্রথমটাতে তিনটে ফিল্ড আছে আপনার। এইচটা কিন্তু যে ডাটা টু তে নাই। হ্যাঁ হ্যাঁ, এইচটা ডাটা টু তে না থাকার কারণে যেসব এমপ্লয়ীদের এইচ নাই তাদেরকে নাল লিখে দিছে আর জি জি জি, কি, লেফট সাইড থেকে নিয়ে বাস আসছে। বাস জাস্ট আমরা ওই যে এসকিউএল এর যে লেফট ইনার, লেফট জয়েন হুম, রাইট জয়েন যেটা করি সেই বিষয়টা। হুম, তো হুম। এখন আবার আমরা দুইটা ডাটা নেই, মনে করি এরকম দুইটা ডাটা আছে সেখানে, আহ, এরকম আরেকটা আরেকটা সেট আমরা নেই, ধরি 6, 7, 8, 9, 10, 11 এবং 12 এরকম ডাটা আছে। তো এরকম ভিন্ন ভিন্ন আর কি ডাটা, এরকম অন্য আর একটা নাম দিচ্ছি আমি। সো এরকম আরেকটা ডাটা আছে, ডাটা টু। সো তারপরে আমাদের কি করতে হবে, ডিএফ ওয়ান সমান সমান পিডি ডট ডেটা ফ্রেম ডেটা ওয়ান, একইভাবে আমাদের ডেটা ডিএফ টুটা নিয়ে নিতে হবে আর কি। প্রথমে ডেটা ফ্রেমটা ডিক্লেয়ার করবো আমরা, ডেটা টু। সো আমরা ডিক্লেয়ার করলাম, এখন আমরা চাচ্ছি এই ভ্যালুগুলো একসাথে জোড়া লাগানোর জন্য আর কি। সো এটার জন্য সিম্পলি পিডি ডট কনক্যাট একটা কমান্ড আছে, কনক্যাট দিয়ে আমরা ডিএফ ওয়ান কমা দিয়ে ডিএফ টু যখন দিব, তখন অটোমেটিক্যালি সবগুলো একসাথে কনক্যাট, ও সরি, আমরা যখন দুইটা ভ্যালু পাঠাবো তখন আমাদেরকে এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সো আমাদের একসাথে সবগুলো, এই যে দেখেন, ই1 থেকে শুরু করে 12 পর্যন্ত সবগুলো একসাথে সংযুক্ত হয়ে গেছে, কনক্যাট হয়েছে। সো এভাবে আমরা মার্চ করি, মার্চ দেখলাম, এভাবে আমরা মার্চ করি, জয়েন করি, কনক্যাট করি। তো এখন আমরা দেখবো হচ্ছে কম্পেয়ার, বিষয়টা কি ক্লিয়ার? উপরের বিষয়টা তো ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। সো এখন আমরা দেখবো কম্পেয়ার। সো কম্পেয়ার করব, ধরি কম্পেয়ার হচ্ছে ডেটা ফ্রেম। সো কম্পেয়ারের জন্য আমরা একটা ডাটা নেই, ডিক্ট, ধরি আমাদের ফ্রুটস, ধরি ফ্রুটস, ফ্রুটস একটা ডেটার মধ্যে আমরা ধরি হচ্ছে অরেঞ্জ, অ্যাপেলস, ব্যানানা, আর একটা ধরি পাপায়া। সো আমাদের চারটা ফল আমরা নেই, এই ফলগুলোর আমরা একটা প্রাইস নেই। আমরা এখন কম্প্যারিজন দেখবো আর কি, ডেটা ফ্রেমের কম্প্যারিজন, একটা ডেটার সাথে আরেকটা ডেটার কম্প্যারিজন। সো আমরা যেরকম ছোট ছোট ভ্যালু নিচ্ছি, আমরা এক্সেল থেকে ওটা দেখতে পাবো, সেম একই কনসেপ্ট, জাস্ট এক্সেলটাকে আমরা লুট করে এটা দেখতে পাবো। সো 50, আহ প্রাইসের দাম, বানানার দাম ধরি আমরা 50 টাকা, আর পাপায়ার দাম ধরি 15 টাকা, তো আর একটু বেশি ধরি 35। এবং কোয়ান্টিটিটা আমরা বলে দিই আর কি, কোয়ান্টিটি কোয়ান্টিটি 15, 10, 10, 5 এরকম আমরা একটা কোয়ান্টিটি নিয়ে নিলাম। সো আমরা যখন এরকম ডিক্ট একটা নিব, সাথে সাথে আমাদের এই ডিক্টটাকে কি করতে হবে,
ডেটা ফ্রেমে কনভার্ট করতে হবে। সো আমরা df1 সমান সমান আমরা দিই হচ্ছে pd ডট ডেটা ফ্রেম dict। সো দিয়ে আমরা যখন এটাকে এক্সিকিউট করব, ডেটা ফ্রেম আমার হয়ে গেছে। সো আমরা চাচ্ছি আরেকটা ডেটা ফ্রেম আমরা ক্রিয়েট করব। সো একইভাবে এরকম ভাবে ক্রিয়েট না করে আমরা জাস্ট df2 একটা ক্রিয়েট করি সমান সমান আমরা df1 ডট copy। এই কপি ফাংশনটা যখন আমরা ইউজ করব অটোমেটিক্যালি আমাদের df2টা হয়ে যাবে। সো আমরা যদি এখন প্রিন্ট করি df1 প্রিন্ট df2 যদি করি, সো আমরা দেখতে পাবো দুইটা ডেটা ডেটা ফ্রেম তৈরি হয়েছে একই রকম। সো আমরা এখান থেকে আবার দেখবো যে এখন আমরা ডেটা ফ্রেমের ভ্যালুগুলো চেঞ্জ করি। ধরি আমরা চাচ্ছি যে 2 নাম্বার যে ডেটা ফ্রেমটা আছে এখানে প্রাইস গুলো চেঞ্জ করার জন্য এবং কোয়ান্টিটি চেঞ্জ করার জন্য। সো সেটা কিভাবে করব? আমরা জাস্ট ডিএফ দিয়ে আমরা যখন কোনো ধরনের ভ্যালু চেঞ্জ করব কোনো একটা ইন্ডেক্সের অনুযায়ী, সেই ইন্ডেক্সের কোনো একটা ভ্যালু সেল অনুযায়ী, তখন আমাদেরকে ইউজ করতে হবে লোকেশনের যে এলওসি, এই ফাংশনটা ইউজ করতে হবে। এলওসি কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সো এলওসি দিয়ে আমরা কি চেঞ্জ করব? আমরা 0 নাম্বার যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সের 0 নাম্বার ইন্ডেক্সের কি চেঞ্জ করব? প্রাইসটা চেঞ্জ করব। সো এইভাবে আমার হেডিংটা দিয়ে দিতে হবে প্রাইস। সো এই প্রাইসটা আমরা কত করব? আমাদের আছে হচ্ছে 100, 100 আছে, ধরে আমরা এটা 120 করব। কিভাবে ডিক্লেয়ার করতে হয়? ক্লিয়ার? সো একইভাবে আমরা যদি এখন আপেলেরটা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? এখানে ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে, প্রাইস, আমরা আপেলের প্রাইস দিয়ে 175 টাকা ধরি। তো একইভাবে আমরা যদি ব্যানানা বাদ দিয়ে যদি পাপায়া করি সেক্ষেত্রে কি দিতে হবে? এখানে 3, এটার ইন্ডেক্স নাম্বার কত? 3। 3 দিয়ে আমরা এখানে জাস্ট প্রাইসটা দিয়ে দেবো, ধরি আমরা এটা 30 টাকা, প্রাইসটা চেঞ্জ করলাম। সো একইভাবে যদি আমরা এই তিনটা যেরকম প্রাইস চেঞ্জ করলাম, একইভাবে যদি কোয়ান্টিটি চেঞ্জ করতে চাই, জাস্ট কিছুই না, আমাদের এই প্রাইসের জায়গায় আমরা কোয়ান্টিটি যে হেডিংটা আছে এই কোয়ান্টিটিটা আমরা দিয়ে দিব। কোয়ান্টিটিটা আমরা দিয়ে দিব, ধরে আমাদের কোয়ান্টিটি 12 দিব, এখানে 12 দিই। এটা হয়তো 10 ছিল, 15 দিই। আর এটা ছিল 5, এটা আমরা 5ই রাখি, ধরুন 5ই রাখি। অথবা 3 করি আমরা, 3। তো এভাবে করে আমরা যখন এটাকে এক্সিকিউট করব, ডিএফ ডট, আচ্ছা আমার কি এরর দিচ্ছে? ডিএফ ইজ নট ডিফাইন। ও সরি, আমাদের এখানে ডিএফ এখনো ডিফাইন করি নাই। এটা হচ্ছে ডিএফ2 হবে, আমরা 2টা চেঞ্জ করতে চাচ্ছি। সো এক্সিকিউট করলাম। এখন ডিএফ2 যদি আমরা দেখি, দেখতে পাবো আগে দেখেছিলাম আমরা কি 115, 150, 10, এখন দেখেন চেঞ্জ 120, 12, 175। কিভাবে চেঞ্জ করা হয় এটা আমরা বুঝতে পেরেছি, কিভাবে ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। বিষয়টা কি বোঝা গেছে? হুম, স্যার একটু উপরের দিকে দেখি স্যার, একটু জাস্ট লক, এই কিওয়ার্ডটা ইউজ করব, লক লক। কিওয়ার্ড ইউজ করে জাস্ট ইন্ডেক্সে বলে দেব কোন ইন্ডেক্সটা, যেমন এটা কিন্তু আমাদের দেখাচ্ছে ইন্ডেক্স 0123, যে ইন্ডেক্সটা চেঞ্জ করব সেই ইন্ডেক্সটা দিয়ে তারপর হচ্ছে কলামের নামটা দিব। নামটা দেওয়ার পর আমরা ভ্যালু পাস করলে ভ্যালুটা অটোমেটিক সেট হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার আগে যে বলছিলেন স্যার লক ফাংশনটা কম ইয়ের ক্ষেত্রে ব্যবহার হয় যদি আমরা না কন্ডিশন না, দিই। অনেক অনেক কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হয় লকটা, ইন্ডেক্সিং এর জন্য বলেছিলাম এটাও কিছুক্ষণ আগে, আচ্ছা আচ্ছা। প্রথমেই বলেছিলাম যে ইন্ডেক্সিং এর জন্য আমরা লক ফাংশন, মানে কোন পজিশনটা যদি আমরা চেঞ্জ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের লকটা ইউজ করতে হয়। এটা ফাংশন না তো, এটা একটা কিওয়ার্ড। সো আমরা এখন কম্পেয়ার করব। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিএফ1 এবং ডিএফ2 দুইটা দুই ধরনের ভ্যালু আছে। সো আমরা এখন একটা কম্পেয়ার করি, আমরা প্রিন্ট দিয়ে আমরা দেখি ডিএফ1 ডট কম্পেয়ার একটা ফাংশন আছে কম্পেয়ার। এই কম্পেয়ারের ভিতর আমরা বলে দিব কাকে কম্পেয়ার করতে যাচ্ছি, ডিএফ2, ধরেন ডিএফ2। সো এটাকে যখন আমরা রান করব তখন আমাদেরকে দেখাবে এরকম যে প্রাইস এবং কোয়ান্টিটি দুইটাই কম্পেয়ার করবে। সেলফ মানে হচ্ছে এই ডিএফ1, যার সাথে যাকে কম্পেয়ার করছি। সেলফ মানে নিজেরটা দেখাবে, ডিএফ1 এর সাথে আমরা কম্পেয়ার করছি ডিএফ2, সুতরাং সেলফে সে ডিএফ1 এর ভ্যালু দেখাবে এবং ডিএফ2 তে দেখাবে, আদারে দেখাবে হচ্ছে ডিএফ2 এর ভ্যালু। সো এভাবে আমরা কম্পেয়ার করতে পারি। যদি আমরা চাই যে না, আমরা কম্পেয়ারটা এরকম পাশাপাশি না দেখে লম্বালম্বি ভাবে দেখতে চাই, হরিজন্টালি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে বলে দিতে হবে অ্যাক্সিস কমা দিয়ে অ্যালাইন
GN align আন্ডারস্কোর অ্যাক্সিসটা বলে দিতে হবে, অ্যাক্সিস সমান সমান 0 যখন আমরা দিব তখন আমরা এটা, সরি, অ্যালাইন অ্যাক্সিস, AXIS অ্যাক্সিস, ও সরি, আমাদের এখানে এখানে দিতে হবে অ্যালাইন অ্যাক্সিস। সো তখন আমাদের এভাবে হরিজন্টালি দেখাবে, তখন হচ্ছে সেলফ, যেমন এখানে সেলফ আদার ভার্টিক্যালি দেখিয়েছে, এখানে সেলফ আদার হরিজন্টালি দেখাবে। এভাবে যদি আমরা দেখতে চাই তাহলে জাস্ট অ্যালাইন অ্যাক্সিস। বিষয়টা কি ক্লিয়ার? সো আমার কাছে মনে হচ্ছে যে না, আমি তো কোয়ান্টিটি দশমিক দিয়ে কেন দেখাবে, ফ্লোট ভ্যালুতে কেন দেখাবে, আমি চাচ্ছি ইন্টিজার ভ্যালুতে। যদি আমরা ইন্টিজার ভ্যালুতে দেখতে চাই তাহলে এখানে আমাদেরকে দিতে হবে কিপ আন্ডারস্কোর ইকুয়াল, ইকুয়াল কিওয়ার্ড ইউজ করতে হবে, সমান সমান ট্রু দিতে হবে, ট্রু দিয়ে আমরা যখন এই ফাংশনটাকে, এই কমান্ডটাকে রান করব তখন আমরা ইন্টিজার ভ্যালুতে এই ভ্যালুগুলো দেখতে পাবো। সো একইভাবে কম্পেয়ারের ক্ষেত্রে আরো দুইটা কিওয়ার্ড ইউজ করা হয়, একটা হচ্ছে কিপ শেপ ট্রু, কিপ শেপ ট্রু এই কমান্ডটা ইউজ করা হয় কেন, কারণ আমরা যখন আমাদের যে কম্পেয়ার আমরা করছি, কম্পেয়ারটা করছি আমরা কিসের উপরে, প্রাইস এবং কোয়ান্টিটির উপরে কম্পেয়ার করছে। সো প্রাইস কোয়ান্টিটি ছাড়াও তো আমার নামটা আছে, ফ্রুটসের যে নামটা আছে সেই নামটাও তো আমার দরকার। ভ্যালু ছাড়াও তো আমার আরেকটা ইয়ার এখানে আর ভেরিয়েবল আছে, ফ্রুটস। সো সেই ফ্রুটসটাকেও যদি আমরা দেখতে চাই তখন আমাদেরকে কিপ শেপ দিয়ে ট্রু দিতে হবে, ট্রু দিলে আমাদের এই ফ্রুটসটা দেখাবে আর কি। সো এখানে যেহেতু কোনো কম্প্যারিজন, যেহেতু এখানে ফ্রুট ভ্যালু নাই, ইন্টিজার ভ্যালু নাই, সেখানে নান নান এরভাবেই দেখিয়েছে। সো একইভাবে এটা যদি আমরা ফলস করি তখন এটা, যদি ফলস করি তখন আমাদেরকে ওই ভ্যালু ছাড়াই দেখাবে, মানে বাই ডিফল্ট হচ্ছে কিপ শেপটা ফলস থাকে। সো এভাবে আমরা কম্প্যারিজন গুলো করতে পারি। সো কম্প্যারিজন বিষয়টা ক্লিয়ার হয়েছে? হুম, আচ্ছা। সো আমাদের আজকের মানে পান্ডাজের মোটামুটি আমরা সবই সবই কভার করেছি। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে পাইভটিং অ্যান্ড মেল্টিং ডেটা ফ্রেম। তো আমরা এক্সেলে যেমন পাইভট চার্ট করি, সেম একই পাইভট চার্ট এক্সেলে যেটা যেটা করি সেটা, আর আমাদের যে পান্ডাজের যেই পাইভট চার্ট সেম একই। সো এটা বোঝার জন্য, আচ্ছা আমি আগে একটা যেমন পাইভট মানে আমরা কি বুঝি, আমরা একটা পেন টুলটা একটু নিয়ে নিই। ধরেন আমার এখানে 1 2 3 4 5 এরকম ভ্যালু আছে, এরকম একটা ভ্যালু আছে আমার এখানে আছে হচ্ছে এস রেড, আর তারপর হচ্ছে এইচ ধরেন ব্লু, তারপরে এ আছে গ্রিন, এম আছে ব্ল্যাক, BL। সো এই চারটা ডাটা আছে আর কি। সো আমার এখানে যখন আমরা, এটা হচ্ছে ইন্ডেক্স যদি হয়, আর এটা যদি আমি ব্ল্যাক স্ক্রিন করে নিই, সো আমার এখানে এটা হচ্ছে ইন্ডেক্স, আর এটা যদি আমার থাকে হচ্ছে SHAM, যদি এরকম থাকে তখন আমার যখন রেটটা পাবে, এটা ধরি RBGBL, ধরি এটা, যখন সে আর পাবে তখন এখানে কি করবে, এখানে লিখবে হচ্ছে রেড 1 নম্বর ইন্ডেক্সে, এইচ মানে হচ্ছে ব্ল্যাক, সো সে 2 নম্বর ইন্ডেক্সে বি দিবে, সরি ব্লু। আবার এ মানে হচ্ছে গ্রিন, গ্রিন মানে সে 3 নম্বর কলামে হচ্ছে গ্রিন দিয়ে দিবে। আর BL, এম, এম হচ্ছে 4 নম্বর, সো সেখানে এখানে BL লিখবে। সো এটা হচ্ছে পাইভট চার্ট, পাইভট। সো বাকিগুলোতে কি হবে, যেহেতু নাই, নান নান বসে দিবে, নান 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 নান, এন এন এন, আবার এখানে এন। এটা হচ্ছে মূলত পাইভট আর কি, বাকিগুলোতে নান থাকবে। এটা হচ্ছে বেসিক্যালি পাইভটের একটা কনসেপ্ট। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? পাইভটের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? কিন্তু আমরা
এক্সেল এর পিভট টেবিল দিয়ে তো ডাটা অ্যানালাইসিস যেগুলো করি সেটা হলো এক্সেলে ফিল্টারিং করে করে বিভিন্ন ভাবে ডেটা করা ওই হয়, এক্সেলও মার্জ আমরা টার্জ করা দেখাবো। হয়। পাইভটিংটা মেইনলি, পাইভটিং কনসেপ্টটা কি বোঝা গেছে কিনা? পাইভটিং কনসেপ্টটা হচ্ছে এটাই যে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সো এইটা যেমন আমরা একটা উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবে। যেমন একটা ডিকশনারি আমরা নেই, কিস আমরা নেই, আহ, যে দুটা ভ্যালু নেই আর কি, K1 এবং হচ্ছে K2 এর দুটা ভ্যালু নিই আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরি আবার K1 একটা নেই আর একটা K2 নেই। তো এই ভ্যালুগুলো যদি নিতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই এটাকে লিস্ট আকারে নিতে হবে, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে নিতে হবে, যেহেতু আমরা একটা ভ্যালুর ভিতরে আমরা চারটা ভ্যালু নিচ্ছি আর কি, একটা কি এর ভিতরে চারটা ভ্যালু নিচ্ছি, সুতরাং লিস্ট আকারে নিতে হবে। সো আমরা একটা কিস নেই, আর একটা নেই হচ্ছে ধরেন নেমস যদি নেই, আমরা নেম নেই শামিম, রাফিদ, পারভেজ, ধরেন এরকম নেই আর কি, রাশেদ, চারটা নাম নিলাম আর কি, চারটা ভ্যালু, এখানে চারটা কি এবং চারটা নেম আমরা নিলাম। সাথে আমরা একটা যদি কালারও নেই, ধরি আমরা আর একটা কালার নেই, SHIRT, শার্ট। শার্টের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি, মানে কালারটা আমরা এখানে শার্টের কালার গুলো বলে দিচ্ছি, রেড, ব্লু, গ্রিন, আর একটা ধরি রেডই নিয়েছি আর কি, রেড, ব্লু, গ্রিন, রেড, আর এটা আহ, দুইবার নিলাম। সো এভাবে আমরা একটা ডিকশনারি ডিক্লেয়ার করলাম, করার পর আমাদের ডাটা ফ্রেমে আমরা এটা অ্যাড করে দিলাম, ডিএফ সমান সমান পিডি ডট ডেটা ফ্রেম দিয়ে ডিক্ট, আমরা এটা ডাটা ফ্রেমটা দিই। দেওয়ার পর আমরা একটু ডিএফটা দেখে নেই যে কি অবস্থা। হ্যাঁ, ডিএফটা হচ্ছে K1 শামিম, রেড, K2 রাফিদ, এভাবে হয়েছে। সো এখন আমরা পাইভটিং করব। সো পাইভটিং করার নিয়মটা হচ্ছে, প্রিন্ট করি, প্রিন্ট জাস্ট ডিএফ ডট আমাদের পাইভট, এই পাইভট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, এই ফাংশনটা ইউজ করতে হবে। ফাংশন ইউজ করার পরে বলে দিতে হবে আমার ইন্ডেক্সটা কি হবে। সো ইন্ডেক্সটা সমান সমান হবে, আমরা ধরি আমাদের ইন্ডেক্সটা হবে কিস, এই কিসটা আর কি। সো কে বড় হাতের, কে ক্যাপিটাল, সো কিসটা আমরা বললাম। পরে এখন আমরা বলবো যে এই কলাম হবে কোনটা কোনটা। সো কলাম হবে হচ্ছে আমার নেম, COLUMN, এই কলামস, নেম কলামটাকে বেস ধরবে, কলামস সমান সমান আমরা ধরি নেমস। সো কলাম কোনটা হবে, ওই যে আমি নাম দিয়েছিলাম পাশাপাশি যে বসেছিল আর কি, উপরে যে নাম দিলাম সেই কলামগুলো আর কি, কলামগুলো হবে কি শামিম, রাফিদ, পারভেজ, রাশেদ, এই চারটা যেমন উপরে দেখিয়েছিলাম আর কি। পরে আর শার্টগুলো ছিল হচ্ছে ভ্যালু হিসেবে, শার্টগুলো আমরা বসাই দিব আর কি। সো আমরা ভ্যালুজ সমান সমান আমরা SHIRT, শার্ট। সো এটা হচ্ছে মেইনলি একটা পাইভট ডিক্লেয়ারের একটা সিনটেক্স। তো আমরা এটা যদি রান করি তখন আমরা দেখতে পাবো যে K1, যেহেতু আমাদের ইন্ডেক্স হচ্ছে কি, K1 K2 কে বেস ধরে পারভেজ যখন সে, এখানে পারভেজ K1, মানে Q1 এ পারভেজ যখন পাচ্ছে সে কিন্তু গ্রিন, সে গ্রিন পাচ্ছে। একইভাবে K1 এর আরেকজন আছে, K1 এর আরেকজন আছে শামিম, সো শামিম রেড পেয়েছে, রেড। আর বাকি যে দুজন আছে রাফিদ এবং রাশেদ, তারা কিন্তু K2, রাফিদ এবং রাশেদ তাদের ক্ষেত্রে যে নান বসেছে। একইভাবে K2-র ক্ষেত্রে দেখেন পারভেজ এবং শামীম নান, আর বাকি দুজন হচ্ছে এরকম কালার পেয়েছে। সো এভাবে পাইভটিং গুলো করা হয়। স্যার, এক্সকিউজ মি স্যার, জি জি। পাইভটিং এ দেখা যাচ্ছে স্যার, আপনি যে উপরের দিকে যে ডাটাটা আছে আর কি, হ্যাঁ হ্যাঁ। এইটাতে রো কলাম, মানে দুইটা রোকে আমি, আহ, দুইটা কলামকে আমি উম, করে ফেললাম না, একটু আমার এখানে কি, কি টাচ কিন্তু বাস। আছে হচ্ছে দুইটা, হুম হুম K1 এবং K2। একটু, হুম হুম হুম। হ্যাঁ, সুতরাং আমাদেরকে কিন্তু এটাকে বেস ধরে আমরা করেছি হুম, আর কি, বুঝা গেছে। K1 এবং K2। এখানে হুম, যদি 3 4 হতো তাহলে দেখতেন যে এই যে আমি যদি 3 4 দিই, এটাকে কপি করে যদি 3 4 দিই, 3 এবং 4,
তাহলে আমার দেখি কি ডাটাটা আসে। তখন আমি যেই স্কেচটা করেছিলাম সেই স্কেচটা দেখা যাবে, এই দেখেন এই কর্নারে কর্নারে চলে আসছে আর কি। K1 একটা, বাকিগুলো ডান, ব্লু বাকিগুলো নান, গ্রিন বাকিগুলো নান। আমি যে স্কেচটা করেছিলাম সেভাবে চলে আসছে আর কি। সো ইন্ডেক্সিং এর উপর ভিত্তি করে এভাবে ডাটাগুলো করে। সো আমি ধরি যে আমি আমাদের, যেটা বলতে চাইছিলাম সেটা স্যার, হ্যাঁ হ্যাঁ যে যে কোনো একটা হেডিং এর ভ্যালুকে হ্যাঁ হ্যাঁ, সবগুলোতে কমন আছে কিনা সেটা জাস্টিফাইড করার জন্য পাইভটিং ইউজ করা হচ্ছে। জি 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 জি, ওটা আর কি এক্সেলের যে পাইভটিং কনসেপ্ট ঠিক একই আর কি। আমরা এটা যখন মানে এটা দেখছি হয়তো বা ক্লিয়ার হচ্ছে না, যখন আমরা একটা বাস্তব উদাহরণ করব তখন ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা আরেকটা যদি দেখি, এখানে ষাটের জায়গায় আরেকটা আমি দিই দিই গ্রেড। গ্রেড নামের আরেকটা ভ্যালু আমরা যদি অ্যাড করি, GRADE, ধরি গ্রেডস, এরকম একটা দিই, দিয়ে আমরা এখানে কয়েকটা ভ্যালু পাস করি। থার্ড ধরি 8, ধরি আবার এটা ধরি 9th, এবং লাস্টেরটা আবার 8 নিই। তো এভাবে গ্রেডটা আমরা পাস করে আরেকটা ডিকশনারি ক্রিয়েট করলাম। সরি, এখানে আমাদেরকে কি করতে হবে, লিস্ট আকারে ডিক্লেয়ার করতে হবে, আমরা লিস্ট আকারে ডিক্লেয়ার করিনি। এরপরে আমরা এখন পাইভটিং যদি করি এভাবে, Ctrl+C দিয়ে আমরা একটু কপি করে নিই, পেস্ট। সো এখানে ভ্যালুজ যেরকম 60 দিয়েছে, এখানে আমি মাল্টিপল ভ্যালুজ দিয়ে আমরা এখন এই পাইভটিংটা করব। সো ধরছি গ্রেডটাও এখানে পাস করে দিচ্ছি, গ্রেডস। সো রান করি। সো পাইভটিং, গ্রিন এ স্যার, গ্রেড এ ডবল কোটেশন আর সিঙ্গেল আচ্ছা কোটেশন। সরি। সো এখন যদি আমরা এভাবে করি, তখন এখন দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু পাইভটটা দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করে এরকম পাইভট হয়ে যাচ্ছে। একটা 60-এর উপর ভ্যালু করে কিন্তু এরকম চারটা হয়েছে। ও আচ্ছা, এখানে 1 2 দিই, 1 এবং 2। সো আরো সুন্দর হবে এটা। সো এভাবে যদি দেখি, তা আমাদের এরকম দুইটা কিন্তু পাইভট টেবিল তৈরি হয়েছে, এ একটা প্রাইভেট টেবিল, এ একটা প্রাইভেট টেবিল। সো এভাবে পাইভট টেবিল করে আরেকটা আমরা মেল্টিং দেখবো, দেখে আমরা একটা উদাহরণে চলে যাব, বাস্তব উদাহরণে, সেক্ষেত্রে আমাদের আরো ক্লিয়ার হবে। সো মেল্টিংটা আসলে কিছুই না, পাইভটের মতোই। আমরা কপি করি, ধরি K1, এরকম মনে করেন কি নেই, সরাসরি আমরা নেম নেম দিয়ে আমরা মেল্টিং করতে চাচ্ছি। নেম, নেম দিলাম, কালার দিলাম শার্টের, আর হচ্ছে গ্রেডস দিলাম, দিয়ে আমরা একটা ডেটা ফ্রেম তৈরি করলাম। করার পরে আমরা এখন জাস্ট মেল্টিং ফাংশনটা ইউজ করব। প্রিন্ট মেল্টিং ফাংশন কিভাবে ইউজ করতে হয়, জাস্ট ডিএফ ডট এই ডেটা ফ্রেম ডট মেল্ট, এই মেল্ট ফাংশনটা দিতে হবে। দেওয়ার পরে আমাদের বলতে হবে এখানে আমার ভেরিয়েবলের আইডিটা কি হবে। ভার্স, আইডি আন্ডারস্কোর ভার্স দিলে সে বুঝে নেবে যে আমার ভেরিয়েবলের আইডিটা কি হবে। সো আমার ভেরিয়েবলের আইডিটা হবে, আমরা চাচ্ছি নেমের উপর ডিপেন্ড করে আমরা মেল্ট করতে। সো ভেরিয়েবল আইডি আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা বলবো যে ভেরিয়েবলের যে ভ্যালু আছে, ভ্যালুটা কি হবে। এখানে যেমন আমরা শামীম, রাফিদ, আহ, পারভেজ, রাশেদ দেখলাম, এগুলি সবগুলো হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। আর ভেরিয়েবলের নামটা হচ্ছে নেমস। এখানে ভেরিয়েবলের নামটা হচ্ছে শার্ট, এখানে ভেরিয়েবলের নাম হচ্ছে গ্রেডস। সো আর এগুলো হচ্ছে ভেরিয়েবলের সবগুলো ভ্যালু। সো আমরা যখন ভ্যালু আন্ডারস্কোর ভার্স দিব, তখন আমাদের এই ভ্যালুগুলো শো করবে। সো আমরা ভার্স দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে শার্ট দিই, SHIRT, শার্ট। তো আমরা যখন এভাবে রান করব তখন আমরা বলেছিলাম আইডি, ভেরিয়েবলের আইডি হবে নেমস। তো সো আইডি নেমস এর উপর ভিত্তি করে সে এই নামগুলো বসিয়েছে। তারপরে বলেছি ভেরিয়েবল ভার্স, মানে ভেরিয়েবলের ভ্যালুগুলো। সো ভ্যালুগুলো রেড, ব্লু, গ্রিন, রেড। আর ভেরিয়েবলটা হচ্ছে শার্ট, তো শার্টের রেড, ব্লু, গ্রিন, রেড, এভাবে মেল্টিং করা হয়। সো আমি চাচ্ছি যে শার্ট না, আমার এখানে দুইটা ভ্যালু পাস করতে, শার্টের সাথে আমি আরেকটা যে করেছি গ্রেডস, সেই গ্রেডটাও আমি পাস করতে চাচ্ছি, GRADES, গ্রেডস।
সো এই গ্রেডটাও যখন পাস করব তখন আমাদের এরকম স্কোয়ার ব্র্যাকেটের ভিতর আমরা যখন পাস করে দিব তখন আমাদের এইভাবে সবগুলো চলে আসবে। সো প্রথম ভেরিয়েবলটা ছিল কি শার্ট, দ্বিতীয় ভেরিয়েবলটা কি হয়েছে গ্রেডস। সো এভাবে ভ্যালুগুলো শো করবে। সো আমি চাচ্ছি যে এই যে উপরে যে ভেরিয়েবল লেখা আছে, নেম লেখা আছে, ভ্যালু লেখা আছে, এই ভেরিয়েবলের নামটা চেঞ্জ করব। সো নামটা চেঞ্জ করার জন্য তখন আমাদের ইউজ করতে হবে var, মানে ভেরিয়েবল আন্ডারস্কোর নেমস। এটা যখন আমরা দিব, দেওয়ার পরে সরি নেম সমান সমান দিয়ে আমরা এখানে ভেরিয়েবলটার নাম দিব। ধরি ভেরিয়েবলের নাম হচ্ছে শার্ট অ্যান্ড গ্রেড, GRADES, এই নামটা। সো এটা যখন দিব তখন আমাদের এই ভেরিয়েবলের নামটা চেঞ্জ হয়ে হয়ে গেছে শার্টস। সো আমরা চাচ্ছি ভ্যালু না দিয়ে কালার দিতে। সো একইভাবে ভ্যালুর নাম চেঞ্জ করার জন্য আমাদের ভ্যালু আন্ডারস্কোর নেম সমান সমান আমাদের সেই যে নামটা দিতে যাচ্ছি, দিই কালার, COLOR কালার। সো আমরা দিয়ে যখন আমরা রান করব তখন এইভাবে চেঞ্জ হয়ে যাবে নেম। সো এটা হচ্ছে মেল্টিং এর কাজ আর কি। সো এটা আমরা যখন কাজ করতে যাব তখন বুঝতে পারবো অলরেডি 9:40 বাজে। তো আমি খুব এটা দ্রুত এটা স্যার মনে হচ্ছে স্যার এই ইয়ার রিভার্স পাইভটিং এর। পাইভটের, জি জি, না রিভার্স না, এই মেল্ট করা হয়, মেল্টের আমরা কাজটা দেখবো আর কি, তখন আরো ভালো হবে উদাহরণটা। রিভার্স না, এটা আসলে মেল্ট হচ্ছে ভেরিয়েবল এবং ভেরিয়েবলের আইডি ভ্যালুর উপর ডিপেন্ড করে এরকম কাজগুলো করা হয়। যেমন শার্টস হচ্ছে রেড, শার্টস হচ্ছে ব্লু, এই ভেরিয়েবল গুলোর কোনটার মান কত সেটা দেখার জন্য এরকম মেল্টিং করা হয়। মেল্ট মানে গলানো আর কি, যে যেই গলানোর যে কনসেপ্ট সেটা আর কি। বুঝতে পারছি স্যার। একদম। আর এখন আমরা একটা উদাহরণে যাই, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের সময় খুব অল্প, আমরা যেই আপনাদের সবাইকে ব্যাংকিং একটা ইনফরমেশনের জন্য একটা ডাটা দিয়েছিলাম আজকে, ব্যাংকিং ডাটা, আমরা একটু ওপেন করে দেখি। এই ডাটা তো সবাই আমরা পেয়েছি। পেয়েছি স্যার, পেয়েছি। হ্যাঁ, যেহেতু সবাই পেয়েছি, এটার উপরে আমরা কিছুটা ডকুমেন্টস করব, করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। যেমন এখানে আছে ক্লায়েন্ট আইডি, নেম, এজ, তারপর হচ্ছে সেক্স, লোকেশন আইডি, জয়েন্ট ব্যাংকিং মানে কবে জয়েন করেছে, ব্যাংকিং, ব্যাংকিং কন্ট্যাক্ট, ন্যাশনালিটি, অকুপেশন, এরপরে আছে অনেক বড় ডাটা, অকুপেশনের পরে আছে ব্যাংকিং রিলেশন এস্টিমেট। সো আমরা এই ডাটা নিয়ে আমরা একটা কাজ করব। আমাদের প্রথমে যেটা করতে হবে, যখন আমরা নতুন একটা কাজ করব, মনে করি এটা এটা আমাদের ক্লাস এখানে শেষ করে আমরা নতুন একটা যদি নোটপ্যাড নেই অথবা এখানে যদি করি, আমাদের প্রথম কাজটা কি হবে? প্রথম কাজ হবে, আচ্ছা এটা দিই অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট। সো প্রথম কাজটা কি হবে? আমরা যখন পান্ডাস নিয়ে কাজ করতে হবে, প্রথম কাজটা হবে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট পান্ডাস এস পিডি। সো পিডি না দিয়ে এখানে অন্য কিছু যদি ইউজ করেন সমস্যা নাই, শুধু পি, পি এস যাই কিছু আছে সমস্যা নাই কোনো। এটা ই করবে আর কি, মানে আমাদের যদি রিভার্স ওয়ার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে এটা এক্সিকিউট হবে। এরপর আমাদের কি করতে হবে? ডাটাটা লোড করতে হবে। আমরা ধরি ডিএফ একটা ভেরিয়েবল নিয়ে ডাটা লোড করব। সো এটা যেহেতু একটা এক্সেল ফাইল, পিডি ডট এক্স কি রিড আন্ডারস্কোর এক্সেল, এই কাজটা কিন্তু আমরা মানে প্রতিনিয়তই করব আর কি। আমরা যখন এই প্যান্ডাস নিয়ে কাজ করব প্রতিনিয়ত কাজ করব। তো ফাইলের নাম ছিল ব্যাংক আন্ডারস্কোর না, ব্যাংকিং ব্যাংকিং ডাটা, ডেটা। ব্যাংকিং আচ্ছা, ডাটা। ব্যাংকিং ডেটা ডট XLSX। তো এটা যখন আমরা দিয়ে এক্সিকিউট করব তখন আমাদেরকে কোনো এরর দেয়নি, তার মানে লোড হয়েছে। আমরা যদি দেখতে চাই, ফুলটা না দেখে আমরা যদি শুধুমাত্র হেড দিই, তাহলে আমরা প্রথম 5টা ডাটা দেখতে পাবো। দ্যাট মিন্স আমাদের এটা লোডিং হয়েছে। সো আমরা প্রথম 5টা ডাটা দেখার জন্য আমাদের কি করতে হবে? এইভাবে ডিএফ ডট হেড দিয়ে আমরা দেখতে পাবো। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার। এরপরে আমরা যদি দেখতে চাই এটা আর কয়টা রো আছে কয়টা কলাম আছে, এখানে তো 5টা রো 25টা কলাম আছে এটা বলতেছে। ফুল যদি দেখতে চাই তাহলে ডিএফ ডট শেপ, এটা দিয়ে আমরা দেখতে পাবো এখানে 3000 ডাটা আছে এবং 25টা কলাম আছে।
সো এটা আমরা শেপটা এভাবে দেখতে পারবো। তারপর আমরা দেখতে পাবো ডিএফ ডট ডেসক্রাইব যদি আমরা দেই, ডেসক্রাইব, সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে যত ধরনের নিউমেরিক্যাল ভ্যালু আছে সেই ভ্যালুর উপর ভিত্তি করে আমাদের কাউন্ট করবে কয়টা ডাটা আছে, আমাদের গড় বের করবে, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 25% কত, এই ডেটাগুলো আমাদেরকে দেখাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জয়েনিং ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এই ডাটাগুলো চলে আসছে, তার মানে এটা ডেট ফরম্যাটে ডাটাটা নেই, ডেট ফরম্যাট, ডেট টাইম ফরম্যাটে আছে। তো এভাবে আমাদের ডেসক্রাইব দিয়ে আমরা দেখে নিতে পারবো যে আসলে ডেটার এভারেজ কত, তারপর হচ্ছে ফুল আর কি আমাদের যে যাবতীয় ইনফরমেশন গুলো আমরা ডেসক্রাইব দিয়ে দেখতে পাবো। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে মানে এখন আমাদের কাজ করার প্রথম ধাপ হচ্ছে এরকম দেখার পরে যে কোনো নাল ভ্যালু আছে কিনা সেটা দেখার জন্য। সো নাল ভ্যালু দেখার জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম ইজ এন এ একটা মেথড আছে, এই মেথড দিয়ে ডট এসইউএম দিয়ে যখন আমরা দেখব তখন আমরা দেখতে পাবো যে টোটালটাই দেখাবে এখানে কতগুলো নাল ভ্যালু আছে। ধরি আমাদের, সো দেখতে পাচ্ছি আমাদের যেহেতু সবগুলো জিরো, তার মানে কোনো নাল ভ্যালু নেই এখানে, কোনো নান ভ্যালু নেই। যদি থাকতো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হতো, প্রথমে আমাদেরকে নান ভ্যালুগুলোকে হয় ক্লিন করতে হতো, ক্লিন গুলো অলরেডি আমরা দেখিয়েছি, যেহেতু এখানে নাই। যদি থাকতো মনে করেন আমার এখানে এজ, এই এজের ক্ষেত্রে নান ভ্যালু একটা আছে, তো আমি ডাটাতে গিয়ে আমরা একটা এজ নান ভ্যালু করে দিই। সো এজ, এজ, ধরেন আমরা এখানে 73 যেটা আছে, 73, আচ্ছা একটা মাঝখানের একটা এজ নেই আমরা, 43, এটাকে আমরা নাল ভ্যালু করে দিই, নাল মালটা একটা জাস্ট ডিলিট করে দিব আমরা কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে যখন আমরা এটাকে জিরো করে দিব, সরি, সো আমরা যখন এটা জিরো করে দিব, সেভ করি, ডেটাটা যখন সেভ করব, সেভ করার পরে এখন আবার আমাকে এক্সিকিউট করতে হবে, কারণ ডেটা তো আমার অলরেডি সেভ করার পর আমার ডেটা লোড হয়েছে আগের ভ্যালুটা। সো আমরা ডাটাকে আবার লোড করি, হেডিং করি, এটা না করলেও প্রবলেম নেই। সো আমরা এখন এটা দেখি। সো আমাদের এখানে দেখাচ্ছে কিন্তু দেখেন এজ একটা ডাটা আছে যেটা নাল, ক্লিয়ার। সো এরকম অনেক ডাটা থাকতে পারে, ধরি এজ এর একটা ডাটা আছে, সো এই এজ এর ডাটাটাকে আমরা এখন রিপ্লেস করে দিব। সো এজ এর ডাটাটাকে আমরা একটা গড়, যেই এজটা আছে টোটাল ভ্যালু থেকে একটা গড় এজ তৈরি করবে, সেই এজ দিয়ে আমরা এটাকে, নালটাকে আমরা সেট করে দিব একটা ভ্যালু। সো ডিএফ এজ যখন আমরা দিব, এই এজ এর কলামে আমরা কি করব, একটা ভ্যালু পাস করব। কি ভ্যালু পাস করব, ডিএফ এজ ভ্যালু পাস করব আমরা, ডট আমরা গতকাল দেখেছিলাম ফিল এন এ, ফিল এন এ দিয়ে আমরা একটা ডিএফ, এরপর আমরা এজ, যে এটা আছে এজ, সেই এজ এর আমরা একটা গড় দিয়ে দিব আর কি। সো গড়ের জন্য আমাদের কি ইউজ করতে হবে, মানে গড় না, আমরা চাচ্ছি মিন না ইউজ করে আমরা মিডিয়াম একটা, মানে মাঝখানে যে বয়সটা আছে, মনে করেন 25 বছর আছে আর হচ্ছে 80 বছর আছে, মাঝখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু যদি আমরা নিতে চাই তখন আমরা কি ইউজ করব, মিডিয়ান। ধরে আমরা মাঝের বয়সটা নিব, সো মিডিয়ান দিয়ে আমরা এটা পূরণ করে ফেলি। সো আমরা এক্সিকিউট করি, সো এক্সিকিউট হয়েছে। এখন যদি আমরা আগের যে কমান্ডটা আছে ডিএফ ডট ইজ এন এ ডট এসইউএম করি, আমরা তখন দেখতে পাবো আমাদের ক্ষেত্রে আর কোনো নাল ডাটা নেই। সো আমরা এটা পূরণ করে দিয়েছি। পূরণ করেছি কত দিয়ে, সেটা করেছি আমাদের যে সবগুলোর যে মাঝখানের ভ্যালু আছে 25 থেকে 80, এর মাঝখানে যে ভ্যালুটা আছে গড় করে, সেই ভ্যালুটাকে আমরা, মিডিয়ানটাকে আমরা দিয়ে পূরণ করে দিয়েছি। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সো গড় ভ্যালু আমরা, দিয়ে। হ্যাঁ, তখন আরেকটা বিষয় আমরা দেখেছিলাম যে জয়নিং ডেট দেখতে পাচ্ছি যে আমাদের ডেটের সাথে, যেমন এখানে চলে আসছে হচ্ছে যে টাইম রেঞ্জ, তার মানে এটা হচ্ছে ডেট টাইম ফরম্যাটে আছে, চাচ্ছি আমরা এটাকে ডেট ফরম্যাটে করতে, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করব। সো ডেট ফরম্যাটে করার জন্য আমাদের একইভাবে ডিএফ এর যে জয়নিং ডেট আছে, আমাদের জয়নিং, সরি জয়নিং ব্যাংক, সো এটাকে আমরা একটু কপি করে নেই, জয়নিং ব্যাংক, কন্ট্রোল সি। সো এটাকে জয়নিং ব্যাংকটাকে আমরা ডেট টাইমে কনভার্ট করে নিই। সো সমান সমান দিয়ে আমরা জাস্ট কিছুই না পিডি ডট
পিডি ডট টু আন্ডারস্কোর ডেট, এই ফাংশনটাকে আমরা ইউজ করব, ডেট টাইম, ডিএ ডেট টাইম। সো এই ফাংশনটা আমরা ইউজ করে কাকে করব, আমরা ডেট টাইম করব আমরা এই ডিএফ এই কলামটাকে। সো কন্ট্রোল সি দিয়ে আমরা এই কলামটাকে আমরা ডেট টাইমে কনভার্ট করে নিলাম। সো এক্সিকিউট করব। সো কনভার্ট হয়েছে আমার ডেট টাইমটা। এখন আমাদের যদি কোনো ডুপ্লিকেট এন্ট্রি থেকে থাকে, সেক্ষেত্রে আমরা যেহেতু কনভার্ট করলাম, সবই করলাম, তারপরে যদি কোনো ডুপ্লিকেট আইটেম থাকে, করার পরে এখন ডুপ্লিকেট আইটেম চেক করব। সো ডুপ্লিকেট আইটেম চেক করার জন্য আমরা তো গত সেশনে দেখিয়েছিলাম ডিএফ ডট কি করতে হয়, ডুপ্লিকেটস, মনে আছে কিনা? ডুপ্লিকেটস ধরে আমাদের ডুপ্লিকেট ভ্যালু এখানে আছে, আমরা ডুপ্লিকেট চেক ডিলিট করে দিব। সো একটা ডিএফ আর একটা ভেরিয়েবল নিয়ে আমরা ডিএফ এর ভিতরে এখন ডট ডুপ্লিকেটের জন্য একটা ফাংশন আছে, ড্রপ ডুপ্লিকেটস ডট ড্রপ আন্ডারস্কোর ডুপ্লিকেটস। আর ডুপ্লিকেট কিভাবে দেখতে হয় সেটা উপরের দিকে আছে, আপনারা চাইলে নিজের মতো করে এটা কমান্ডটা চালিয়ে নেবেন। উপরে আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে। সো আজকে যেহেতু সময় স্বল্পতা, আমরা একটু দ্রুত যাই। ড্রপ আন্ডারস্কোর ডুপ্লিকেটস এই ফাংশনটা ইউজ করব। ইউজ করার পরে তারপর আমরা একটা বেস ধরবো, যেমন ডুপ্লিকেট তো অনেকগুলো থাকতে পারে। সো আমরা যেহেতু ব্যাংকিং এর ডাটা নিয়ে কাজ করছি, সুতরাং এখানে ক্লায়েন্ট যে আইডিটা আছে, এই ক্লায়েন্ট আইডি কে বেস ধরে আমরা এই ডুপ্লিকেটটাকে ডিলিট করব। সো ক্লায়েন্ট আইডি কে যদি আমরা ধরি, তখন আমাদেরকে বলে দিতে হবে সাবসেট, সাবসেট সমান সমান আমাদের সেই ক্লায়েন্ট আইডিটা দিয়ে দিতে হবে। সো ক্লায়েন্ট আইডি, কারণ ক্লায়েন্ট আইডি তো আসলে ইউনিক হওয়ার কথা। প্রত্যেকটা ব্যাংকের যে সিস্টেম আছে, সেই সিস্টেমে তো ক্লায়েন্ট ক্লায়েন্ট আইডি ইউনিক হওয়ার কথা। সো ক্লায়েন্ট আইডি ধরে আমরা এটাকে ড্রপ করে দিলাম। সো ড্রপ করার পরে আমরা প্রথম দিকে যখন ডাটাটা দেখেছিলাম ডিসক্রাইব, আমাদের এখানে ডাটা দেখিয়েছিল 3000 এবং 25টা কলাম। এখন যদি আমরা একটু দেখে নেই যে ডাটা কয়টা আছে, ডিএফ ডট শেপ, তখন আমরা বুঝতে পারবো যে ডুপ্লিকেট রিমুভ হয়েছে, মানে 60টা ডুপ্লিকেট ছিল সেটা রিমুভ হয়েছে। এই বিষয়টা কি ক্লিয়ার? ডুপ্লিকেট ডিলেট, জি স্যার। এটা কিন্তু আসলে মেইনলি আমি একটা দেখাচ্ছি যে ফুল যখন আপনার ডাটা নিয়ে কাজ করবেন, এই ডাটাগুলোই ধাপে ধাপে করতে হবে আর কি, ডুপ্লিকেট ডিলিট করতে হবে। হুম, দেন আমাদের এখন জরির ডুপ্লিকেট ডিলিট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে যে ভ্যালুগুলো আছে, যেমন লোকেশন, জয়নিং, ব্যাংকিং রিলেশনশিপ, লয়্যালটি, ধরেন এস্টিমেট ইনকাম, এই এস্টিমেট ইনকাম যাদের এখানে, যেহেতু এস্টিমেট ইনকাম যাদের 1.5 লক্ষ টাকার বেশি আছে, তাদের ডাটাগুলো আমরা দেখতে যাচ্ছি। সো এরকম ভাবে আমরা ফিল্টারিং করতে যাচ্ছি, ধরুন এটা ফিল্টার। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডিএফ আমরা দিয়ে, ডিএফ মানে কি, আমাদের সেই ডাটা ফ্রেমটা আর কি, ফুল ডাটা ফ্রেমটা যেটার মধ্যে আমরা সকল ডাটা নিয়েছি, সেখানে আমরা একটা কমান্ড চালাবো, আমরা একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে কোন ভ্যালুর উপরে এস্টিমেট এস্টিমেট এই ইনকাম। সো এস্টিমেট ইনকামের উপর এখন দেখতে যদি চাই যে আসলে এস্টিমেট ইনকাম গুলো কত আছে, সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট এখানে এস্টিমেট ইনকাম গুলো দিলেই আমরা কিন্তু এস্টিমেট ইনকাম গুলো দেখতে পাবো। এক্সিকিউট করলে এরকম ভাবে দেখা যাবে এস্টিমেট ইনকাম এরকম। আমাদের ওই যে 2940টা ডাটা আছে আর কি। সো এই ডাটার মধ্যে থেকে আমরা জানছি যে এস্টিমেট ইনকাম যার 1.5 লক্ষ টাকার বেশি, তাদের ডাটাগুলো দেখানোর জন্য। সো আমরা ডিএফ দিয়ে আমরা এস্টিমেট ইনকাম এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইজ গ্রেটার দেন 1,50,000। সো 1,50,000 এটা আমরা এক্সিকিউট করি, করলে আমরা দেখতে পাবো যে আমাদের যে 2940 ডাটা ছিল, সেখান থেকে 1338 জন আছে যাদের এস্টিমেট ইনকাম 1.5 লক্ষ বেশি। সো এখানে যদি ডাটাগুলো দেখি আবার, সো এস্টিমেট ইনকাম দেখলাম, তারপর হচ্ছে তার সেভিংস অ্যাকাউন্ট, ক্রেডিট, ক্রেডিট অ্যান্ড ব্যালেন্স, ব্যাংক লোনস, ব্যাংক ডিপোজিট আছে, চেকিং অ্যাকাউন্টস আছে, সেভিং অ্যাকাউন্টস আছে, বিজনেস লেন্ডিং আছে, প্রপার্টিজ ওন্ড আছে, রিস্ক ওয়েটেড। ধরেন আমার প্রপার্টি ওন, এই প্রপার্টি এর মধ্যে আমি চাচ্ছি যে এখানে যে প্রপার্টি ওন আছে, একটু দেখি আমরা, প্রপার্টি ওন কারো একটা আছে, কারো 3টা আছে। সো আমরা চাচ্ছি যে 2টার বেশি যার যার প্রপার্টি আছে, তাকে আমরা ফাইন্ড আউট, আবার ফিল্টারিং করতে চাচ্ছি।
সো আমার ডিএফ এর ভিতরে আমরা ফিল্টারিং কি করলাম, যে 1.5 লক্ষ টাকার উপরে যাদের আছে তাদেরকে আমরা ফিল্টারিং করলাম। সো এখন চাচ্ছি আমরা প্রপার্টি ওন যার আছে, দুইটার বেশি আছে, তাকে আমরা ফিল্টারিং করতে চাচ্ছি, প্রপার্টি ওন্ড। সো সেক্ষেত্রে একইভাবে আমাদের কাজটা করতে হবে, জাস্ট ডিএফ দিয়ে আমরা ডিএফ এর ভিতরে বলে দিতে হবে আমাদের সেই প্রপার্টি ওন এই ভ্যালুটাকে পাস করতে হবে, এবং বলে দিতে হবে ইজ গ্রেটার দেন কি করতে হবে, জাস্ট টু, সিম্পলি টু। সো এটা যখন আমরা বলবো তখন আমাদেরকে 727 জনকে দেখাবে, এবং আমরা যদি একটু ডানে গিয়ে দেখি, এদেরকে দেখবো প্রত্যেকটার প্রপার্টি ওন 3টা। সো এভাবে আমরা ফিল্টারিং করে নিলাম যে তাদের যাদের দুইটার বেশি প্রপার্টি ওন আছে। সো এখন আমরা চাচ্ছি যে মনে করেন এরকম প্রপার্টি ওন করলাম, করার পরে সো ক্রেডিট কার্ড ব্যালেন্স। সো আমরা চাচ্ছি যে এই যে ক্রেডিট কার্ড আছে, এই ক্রেডিট কার্ড ব্যালেন্সের মধ্যে যতজন মহিলা আছে এখানে, যেহেতু জেন্ডার আছে, সেক্স আছে যেহেতু, আমরা চাচ্ছি ফিমেল গুলো যাদের ক্রেডিট কার্ডের ব্যালেন্স 5,000 টাকার বেশি আছে তাদেরকে আমরা বের করতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডিএফ দিয়ে একইভাবে যেটা আমরা দেখলাম। সো ডিএফ, সো আমরা কাকে ফিল্টার করব, সো আগে যেহেতু মেল ফিমেল করব, আমরা এই সেক্স টাইপটাকে আমরা ফিল্টারিং করি। সো ফিল্টারিং করি আমরা, করার পর আমরা এখানে বলবো যে সমান সমান কি হতে হবে, ফিমেল, তার মানে আমরা কাকে ফিল্টার করছি, ফিমেলকে। সো ফিমেলকে আমরা ফিল্টার করছি বলে দিলাম, এবং আমরা কয়টা করব, দুইটা করব। So, যখন দুইটা করব তখন আমাদেরকে এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। সো একটা ফিমেল এন্ড, এবং এন্ড হচ্ছে শর্ট শর্ট এন্ড ইউজ করে আমাদেরকে বলে দিতে হবে, এখানে আমাদের ব্র্যাকেটটা শেষ করতে হবে এন্ড, এবং আমরা বলে দিব এখানে কি বলে দিব, ডিএফ যাদের ক্রেডিট কার্ড ব্যালেন্স। সো এই যে ক্রেডিট কার্ড ব্যালেন্স 5,000 টাকার উপরে, সো ডিএফ দিয়ে আমরা ক্রেডিট কার্ড ব্যালেন্স ব্যালেন্স ইজ গ্রেটার দেন, জাস্ট সিম্পলি কিন্তু এগুলি 5,000। তো আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি, ক্লোজ করে আমরা এক্সিকিউট করি এখন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 297 জন, যারা সব ফিমেল এবং যাদের ক্রেডিট কার্ডের ব্যালেন্স 5,000 টাকার বেশি আছে। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সো আমরা এখন দেখতে যাচ্ছি যে ঠিক আছে, 5,000 টাকার বেশি। এখন আমাদের আরেকটা দেখার বিষয় আছে, যেমন আমাদের এখানে উম, যেমন ব্যাংকিং রিলেশনশিপ কি কি আছে, ডাটাগুলো আমরা একটু দেখে নেই। সো এই ডাটাগুলো কি কি আছে সেটা আমরা একটু দেখে নেই। সো দেখার জন্য কি করতে হবে, ডিএফ দিয়ে ডিএফ দিয়ে আমাদের ব্যাংকিং রিলেশনশিপ ডট ইউনিক্স যখন আমরা দিব, ইউনিক কিউইউই, এই ইউনিক ফাংশনটা যখন ইউজ করব তখন আমাদেরকে দেখিয়ে দিবে এই কয়টা। সো আমরা চাচ্ছি যে ইনস্টিটিউশন 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 এই ডাটা যাদের আছে শুধুমাত্র তাদেরকে আমরা বের করতে চাচ্ছি। রিটেলার না, ইনস্টিটিউশনাল আছে যারা, তাদেরকে আমরা শুধুমাত্র বের করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে একইভাবে আমাদের কি করতে হবে, ডিএফ দিয়ে তারপর হচ্ছে আমাদের সেই ভ্যালুটা পাস করতে হবে ব্যাংকিং রিলেশনশিপ, সেখানে আমাদের বলে দিতে হবে সমান সমান, অলরেডি আমরা যেটা করেছি আর কি, কি বলে দিব আমরা, ইনস্টিটিউশনাল। সো এরা যারা আছে তাদেরকে আমাকে বের করে দিতে। সো সেটা আমরা যখন এক্সিকিউট করব, আমাদের মনে হয় দুইটা পড়েছে, সরি, ডিএফ ডিএফ তো তখন আমাদেরকে শুধুমাত্র এই রিলেশনশিপ যেটা আমরা চেয়েছি সেটাই বের হয়ে আসছে আর কি। সো এখানে ডাটাগুলো অনেক বেশি ডাটা, তো যে কারণে শো করছে না ডিএফ। আমরা যদি প্রিন্ট দিই, এটা প্রিন্ট, সো এইভাবে দেখাবে প্রিন্ট দিলে, যে নিচে মানে পাশাপাশি না এসে এখন সবগুলোই দেখাচ্ছে।
তো এটা হচ্ছে মনে হয় আগেরটা দেখতে ভালো লাগছে আর কি। সো ওইভাবে আসলে আমাদের যেই ডাটাটা আমরা ফিল্টারিং করে চেয়েছি সেভাবে সে দেখাচ্ছে ইনস্টিটিউশনাল। এভাবে আমরা এই ফিল্টারিং এর কাজগুলো করতে পারি। সো এখন আমরা গ্রুপিং করব এই ব্যাংকিং ইনফরমেশনের উপর। এখন একটা গ্রুপিং করব, কি করব মনে করি আমাদের যারা অকুপেশন অকুপেশন আছে যেখানে এই অকুপেশন ওয়াইজ, এখানে যে অকুপেশনটা আছে অকুপেশন ওয়াইজ আমরা গড় ইনকামটা বের করতে চাচ্ছি। এই অকুপেশন ওয়াইজ আমাদের যে এস্টিমেটেড ইনকাম, সেই গড় এস্টিমেটেড ইনকাম আমরা বের করতে চাচ্ছি। সো তখন আমাদের করতে হবে গ্রুপ বাই দিতে হবে। সো সেটা করতে হবে কি, df.group গ্রুপ বাই দিয়ে দেন আমাদেরকে গ্রুপ বাই যেহেতু একটা ফাংশন, ফাংশন মানে হচ্ছে আমাদেরকে প্যারেন্থেসিসের ভিতরে লিখতে হবে, কি লিখতে হবে, অকুপেশন, OCCUPATION অকুপেশন। এই অকুপেশন দিয়ে আমাদেরকে গ্রুপ বাই করলাম, করার পর আমরা এখানে যে কন্ডিশনটা দিব, আমরা কোন ডাটার উপর চাচ্ছি, এস্টিমেটেড ইনকাম। সো এস্টিমেটেড ইনকাম আমি একটু কপি করে নিয়ে আসি, এস্টিমেটেড ইনকাম। সো এস্টিমেটেড ইনকামটা আমি কপি করছি, কপি করে এখানে আমরা দিচ্ছি এবং বলে দিচ্ছি যে এই এস্টিমেটেড ইনকাম ডট এটার গড় বের করার জন্য আমাদের কি করতে হবে, মেইন ফাংশন ইউজ করতে হবে। সো আমি এক্সিকিউট করি। সো এক্সিকিউট করলে তখন আমাদেরকে এই অকুপেশন অনুযায়ী দেখেন, অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর তার গড় স্যালারি হচ্ছে 1,79,000, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ তার গড় স্যালারি হচ্ছে 1,16,000, এরকম গড় আমরা বের করতে পারি। সো আমরা এখন চাচ্ছি যে এখানে যে ন্যাশনালিটি আছে, সেই ন্যাশনালিটি অনুযায়ী আমাদের কতগুলো ক্লায়েন্ট আছে। এই ব্যাংকিং যে ইনফরমেশন আছে এখানে 2,940 জন, তার ন্যাশনালিটি অনুযায়ী যদি আমরা ক্লায়েন্ট কাউন্ট করতে চাই সেটা কিভাবে করব। সো ডিএফ দিয়ে একইভাবে তাহলে আমরা কি করব, ন্যাশনালিটি যেই টেবিল ইটা আছে, আমাদের কলামটা আছে, সেই কলামের হেডিংটা লিখবো ন্যাশনালিটি, হেডিংটা লিখবো, লেখার পরে জাস্ট একটা আমাদের ফাংশন ইউজ করব, value_counts। এই ফাংশনটা যখন আমরা ইউজ করব তখন আমাদের অটোমেটিক ন্যাশনালিটি অনুযায়ী আমাদের এইরকম ভ্যালু কাউন্ট করে ফেলবে। ইউরোপিয়ান আছে 1,283, এশিয়ান আছে 781, এরকম ক্লায়েন্টগুলো আমাদের বের হয়ে আসবে। সো একইভাবে আমরা চাচ্ছি যে আহ, আমরা লোকেশন আইডি অনুযায়ী আমাদের যে ব্যাংকে যে ডিপোজিট গুলো করেছে সেই ডিপোজিট গুলো বের করতে লোকেশন অনুযায়ী। সো আমাদের এখানে যেরকম ডাটাগুলোর মধ্যে লোকেশন আইডি আছে, সেই লোকেশন আইডি এবং ব্যাংকে যে ডিপোজিট করেছে, যে ব্যাংক ডিপোজিট, এই দুইটাকে বেস ধরে আমরা একটা গ্রুপ বাই করতে যাচ্ছি। মানে ব্যাংক ডিপোজিটের উপর ভিত্তি করে লোকেশন আইডি গুলো বের করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে একইভাবে আমাদের কি করতে হবে, জাস্ট ডিএফ দিয়ে লোকেশন আইডি লোকেশন আইডি মানে লোকেশন আইডি অনুযায়ী আমরা ব্যাংকের ডিপোজিট গুলো বের করতে চাচ্ছি আর কি। সো লোকেশন আইডি দিয়ে তারপর আমাদের কি করতে হবে, সরি, ডিএফ ডট গ্রুপ বাই দিতে হবে প্রথমে, DF.GROUP গ্রুপ বাই, যেহেতু এটা ফাংশন প্যারেন্থেসিসের ভিতরে লোকেশন আইডি দিতে হবে, দিয়ে আমরা চাচ্ছি কোন ডাটার উপরে, ব্যাংক ডিপোজিট, ডিপোজিটস ডিপোজিটস যদি না হয়, স্পেলিং ভুল থাকে, সে আমাকে এরর দিবে, সমস্যা নেই। তারপর আমরা সাম করব, কারণ আমাদের লোকেশন অনুযায়ী ব্যাংকে যে ডিপোজিট, টোটাল কত ডিপোজিট সেটা আমরা যদি বের করতে যাই তখন আমরা সাম করব। তো তারপর আমাদেরকে দেখাচ্ছে যে লোকেশন আইডি 12তে আমাদের এই ভ্যালুটা আসছে হচ্ছে আমাদের কি টাইপের, এই যে এক্সপোনেনশিয়াল টাইপের চলে আসছে আর কি। তো এভাবে লোকেশন আইডি বের করে আমরা যদি প্রিন্ট দেই, এভাবে আমাদের লোকেশন আইডি অনুযায়ী আমরা ব্যাংক ডিপোজিট গুলো পেয়ে যাচ্ছি। সো ব্যাংক ডিপোজিট পাওয়ার পর এখন আমাদের যদি প্রশ্ন আসে যে আমরা যে এখানে যে আহ, উপরে যদি ডাটাগুলো দেখি আর কি কি ভ্যালু আছে, যেমন আমাদের লয়্যালটি আছে। লয়্যালটি মানে যে আমাদের প্রিমিয়াম বিভিন্ন কার্ড যে থাকে, লয়্যালটি ক্লাসিফিকেশন যেটা, সেই লয়্যালটি অনুযায়ী আমাদের রিস্ক
ওয়েট দেওয়া আছে ব্যাংকিং ডাটার মধ্যে। তো আমরা চাচ্ছি লয়্যালটি অনুযায়ী রিস্কটাকে আমরা ক্যালকুলেশন করতে। এভারেজ রিস্ক, প্রত্যেকটা লয়্যালটি ক্লাসিফিকেশন অনুযায়ী এভারেজ রিস্ক কত, রিস্কের যে ফ্যাক্টরটা দেওয়া আছে আমাদের, যদি ডান পাশে দেখি আমরা, এখানে রিস্ক ওয়েট দেওয়া আছে। সো এই রিস্ক ওয়েটের আমাদের কার্ড অনুযায়ী, এই যে রয়্যালটি অনুযায়ী আমাদের এই রিস্ক কত, রিস্ক এভারেজ কত, সেটা যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডিএফ ডট গ্রুপ বাই করতে হবে, GROUP গ্রুপ বাই। দেন আমাদের বলতে হবে যে, কি বলতে হবে, আমাদের লয়্যালটি ক্লাসিফিকেশন আমরা ওই অনুযায়ী গ্রুপ বাই করতে চাচ্ছি। সো লয়্যালটি ক্লাসিফিকেশন, লয়্যালটি ক্লাসিফিকেশন, এই লয়্যালটি ক্লাসিফিকেশন কিন্তু আমাদের ওই কলামের নেম, কলামের যে হেডিংটা আছে সেই হেডিং এর নেম। সো এই ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করে আমরা কি করতে যাচ্ছি, রিস্ক ওয়েট যেটা আছে, WEIGST ওয়েটের যেই কলামটা আছে সেই কলামের এভারেজ করতে যাচ্ছি। সো এভারেজের জন্য আমাদের মেইন ফাংশনটা আমরা ইউজ করব। করলে ডিএফ, তার মানে আমাদের হচ্ছে স্পেলিং ঠিক নেই সম্ভবত, রিস্ক ওয়েটিং, সরি, আমাদের রিস্ক ওয়েটিং ছিল। তো আমরা এখানে রিনেম করে দিচ্ছি রিস্ক ওয়েটিং। সো আমাদেরকে রিস্ক ওয়েটিং অনুযায়ী আমাদেরকে লয়্যালটি অনুযায়ী গোল্ড যে কার্ডটা ছিল সেই লয়্যালটি অনুযায়ী রিস্কটা তো বের করে দিয়েছে আর কি। জেড, প্লাটিনাম, সিলভার রিক্সের যে ওয়েটিং রেশিওটা, এভারেজ রেশিওটা আমাদের বের করে দিয়েছে। সো এভাবে আমরা ফিল্টারিং গ্রুপ করতে পারবো, করবো আর কি। সো গ্রুপ করার পরে এখন আমি আর দুইটা চারটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে গ্রুপ করলাম, করার পরে এখন আহ, ধরেন আমি চাচ্ছি টোটাল অ্যাকাউন্টস চাচ্ছি আর কি। সো টোটাল অ্যাকাউন্টস বলতে কি, আমাদের এখানে যদি ভ্যালুটা ডাটাগুলো দেখি আমি একটু, টোটাল অ্যাকাউন্টস, যেমন আমাদের এখানে সেভিংস অ্যাকাউন্ট আছে, তারপর হচ্ছে চেকিং অ্যাকাউন্ট আছে, এবং ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, এই তিন ধরনের অ্যাকাউন্ট আছে। সো তিন ধরনের অ্যাকাউন্ট মিলিয়ে আমি চাচ্ছি টোটাল একটা অ্যাকাউন্টস করতে। তো সেই ক্ষেত্রে আমি সবগুলোকে একসাথে একসাথে সংযুক্ত করব, সেটা কিভাবে? সো সেটার জন্য আমাদেরকে ডিএফ দিয়ে, আমরা তখন, আমরা যদি এখানে ডিএফ দিয়ে, আচ্ছা, জাহাঙ্গীর প্রথমে কোশ্চেন করেছিল যে আমরা যদি সরাসরি ইয়ের ভ্যালুগুলো ইউজ করি, আমাদের আহ, নতুন যে কলামটা আছে সে কলাম করব, সেই ভ্যালুটা যদি ইউজ করি সেই ক্ষেত্রে তো কাজ হচ্ছে। সো এটা দেখবো আমরা এখন। দেখেন, আমরা যদি টোটাল অ্যাকাউন্টস দিয়ে আমরা যদি এখন সবগুলো অ্যাকাউন্টসকে অ্যাড করি, কোনটা কোনটা অ্যাড হবে, আমাদের ডিএফ, একটা ছিল হচ্ছে আমাদের চেকিং অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, ও ইউএনটিএস অ্যাকাউন্টস, প্লাস আমাদের ছিল একটা ডিএফ সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এবং আরেকটা ছিল আমাদের প্লাস ডিএফ দিয়ে আমাদের ফরেন, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, কারেন্সি অ্যাকাউন্ট, এই তিনটা অ্যাকাউন্ট ছিল আমাদের। সো এই তিনটা অ্যাকাউন্ট দিয়ে যখন আমরা এখন অ্যাড করে দিলাম, তখন আমাদেরকে যখন এক্সিকিউট করব, এক্সিকিউট করার পর আমার এটা কিন্তু এক্সিকিউট হচ্ছে না, এরর দিচ্ছে। আচ্ছা, এটা দিচ্ছে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, এই স্পেলিং ঠিক নেই, সেভিংস অ্যাকাউন্টস। সো সেভিংস অ্যাকাউন্ট ঠিক ছিল না, এখন আমরা এক্সিকিউট করি।
সো এক্সিকিউট করার পরে আমাদের এটা এক্সিকিউশন হয়েছে। সো এখানে যদি আমরা এখন আমরা ডিএফটা দেখি, ডিএফ। সো এখন আমরা ডান পাশে দেখতে পাবো আমাদের টোটাল একটা অ্যাকাউন্টস অ্যাড হয়েছে। খেয়াল করছি, টোটাল অ্যাকাউন্টস অ্যাড হয়েছে। সো এটা কোনো কোনো ভার্সনের ক্ষেত্রে কাজ করবে না। যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের মানে সবার তো একরকম ভার্সন নাও হতে পারে। তো কোনো কোনো অ্যাকাউন্টের জন্য এটা কাজ করবে না, কোনো কোনো ভার্সনের জন্য। তখন আমাদের যেটা করতে হবে, এই কমান্ডটাকেই, ডিএফ কমান্ডটাকে লগ দিয়ে কাজ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের, যেহেতু 3.9 ভার্সন, কোনো প্রবলেম নাই। যখন আমরা 12 ভার্সন কিংবা 13 ভার্সন পাইথন 3.13 ইউজ করব, তখন আমাদের এই কমান্ডটা কাজ নাও করতে পারে। তখন আমাদেরকে ইউজ করতে হবে ডিএফ দিয়ে, ডিএফ ডট এলওসি, লক ইউজ করতে হবে আপনাদের যাদের 13 ভার্সন আছে, তখন দিয়ে তারপর আমাদেরকে স্লাইস অপারেটর ইউজ করতে হবে। সো এটা ইউজ করে তখন আমাদের এক্সিকিউট করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? এটা আসলে যাদের আপডেটেড ভার্সন আছে পাইথনে তাদের ক্ষেত্রে ডট লক না দিলে কাজ করবে না। সো এভাবে আমরা নতুন করে নতুন একটা অ্যাকাউন্টস অ্যাড করলাম। সো অ্যাকাউন্টস অ্যাড করার পরে এখন আমরা চাচ্ছি যে একটা কন্ডিশন ইউজ করতে এখানে। সেটা হচ্ছে যে এই যে অ্যাকাউন্ট আছে, যাদের এই অ্যাকাউন্টের মধ্যে এজ যাদের 30-এর ছোট তাদেরকে আমরা বলবো ইয়থ। আর যারা 60-এর, 30-এর চেয়ে বড়, বেশি 60-এর চেয়ে কম, তাদেরকে বলবো আমরা অ্যাডাল্ট। এবং 60-এর বেশি যারা, তাদেরকে আমরা বলবো সিনিয়র সিটিজেন। তো এটা যদি করতে চাই একইভাবে ডান পাশে আরেকটা কলাম তৈরি করে, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটা মেথড ডিক্লেয়ার তৈরি করতে হবে। আমরা ধরি এজ গ্রুপ নামের একটা মেথড আমরা ক্রিয়েট করে নিই। সো এজ গ্রুপে আমরা এজটাকে পাস করব। ধরি এজ পাস করব মানে আমরা একটা ভ্যালু পাস করব। ইফ, যদি এজ, যে ভ্যালুটা আমরা পাস করব, ইজ স্মলার দেন 30 হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে রিটার্ন করবে ইয়ুথ। সো এক পরেরটা কি হবে, ইল ইফ যদি আমাদের এজটা ইজ স্মলার দেন অর ইকুয়াল 60 হয়, সেক্ষেত্রে আমাদেরকে রিটার্ন করবে রিটার্ন অ্যাডাল্ট। আর যদি এগুলোর মধ্যে এইগুলির ভিতরে ভিতরে যদি না আসে, সেক্ষেত্রে আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে জাস্ট সিনিয়র সিটিজেন, অথবা শুধু সিনিয়র। সো এটা আমরা একটা মেথড ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে দেন আমাদেরকে ডিএফ দিয়ে আমাদের যে নতুন কলামটা করব, আমরা কলামের নাম দিচ্ছি হচ্ছে এস গ্রুপ, GROUP গ্রুপ। সো এস গ্রুপটা আমরা নাম দিলাম। নাম দেওয়ার পর আমরা সমান সমান দিয়ে ডিএফ দিয়ে আমরা কোন কলামের উপর বেস ধরবো, আমরা এস যে পাঠাবো, এখানে যে ভ্যালুটা পাঠাবো, কোন কলামের ভ্যালু পাঠাবো, এস কলামের ভ্যালু পাঠাবো। সুতরাং এস কলামটাকে আমরা ডিফাইন করলাম, দিয়ে ডট আমাদের একটা অ্যাপ্লাই ফাংশন আছে, সেই অ্যাপ্লাই ফাংশনটা আমরা ইউজ করব, এবং ওই অ্যাপ্লাই ফাংশনের ভিতরে আমরা এই ফাংশনটাকে কল করব। কন্ট্রোল C দিয়ে এই ফাংশনটাকে আমরা কল করব। যখন কল করব, কল করার পরে আমাদের কোনো এরর আসেনি, এক্সিকিউশন হয়েছে। সো আমরা এখন ডিএফটা দেখি। সো কল করার পরে দেখেন আমাদের এখন এজ গ্রুপ অনুযায়ী, যার বয়স অনুযায়ী আমাদের ইয়ুথ, অ্যাডাল্ট, সিনিয়র, এরকম আমাদের নতুন একটা কলাম তৈরি হয়ে গিয়েছে। সো এখান থেকে যদি আপনারা চান যে আমি এই কলামের উপর ভিত্তি করে চাচ্ছি যে কতজন অ্যাডাল্ট আছে কতজন, সেটা কিন্তু, সেটা কিভাবে করব আমরা বলতে পারি আমরা কিভাবে করব এটা? জাহাঙ্গীর বলতে পারবেন কিভাবে করব? সেটা করার জন্য আমাদের কি করতে হবে? দেখতেছি স্যার, একটু প্র্যাকটিস করতে হবে আর কি। প্র্যাকটিস আচ্ছা, করলে গ্রুপ বাই করতে হবে। ডিএফ ডট GROUP গ্রুপ বাই, গ্রুপ বাই দিয়ে আমরা যখন এই ভ্যালুটা পাঠাবো, কি ভ্যালুর উপর আমরা গ্রুপ বাই করব, এজ। আমরা গ্রুপ বাই তো অলরেডি দেখেছি এখানে, আগেও আমরা দেখেছি। কি করব, আমরা এজটা পাঠাবো, এজ গ্রুপ, GROUP গ্রুপ। এই এজ গ্রুপটা আমরা যদি গ্রুপ বাই করি, ডট আমরা কি করব, আমরা কাউন্ট করব। সো আমরা দেখতে পাবো অ্যাডাল্ট ক্লায়েন্ট আইডি হচ্ছে এতগুলো, মানে কাউন্ট করেছে 1320 জন আছে অ্যাডাল্ট। সিনিয়র আছে 1066 জন, ইয়ত আছে 554 জন।
সো আমরা কাউন্টের ভিতরে যদি ভ্যালু পাস করি, অথবা আমরা এখানে দিয়ে আমরা ডট দিয়ে, ডট না, সরাসরি আমরা যদি ক্লায়েন্ট আইডিটা পাস করি, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা ভ্যালু দেখাবে আর কি। ক্লায়েন্ট আইডি যদি আমরা পাস করি, ডট ক্লায়েন্ট কাউন্ট দেই, COUNT কাউন্ট, সেক্ষেত্রে শুধুমাত্র এভাবে দেখাবে অ্যাডাল্ট আছে কতজন, 1320 জন, সিনিয়র আছে 1066 জন, ইয়ত আছে 554 জন। এভাবে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। আমরা নতুন একটা কলাম করেছিলাম এজ গ্রুপ, তার উপর ভিত্তি করে এভাবে ডাটাটা বের করতে পারি। সো এভাবে আমরা নতুন একটা কন্ডিশন দিয়ে আমরা ডাটা সেট করতে পারি। এরপর আমরা ধরেন যে ক্রেডিট কার্ড ব্যালেন্সের উপর ভিত্তি করে আমরা ডাটাকে শর্ট করতে চাচ্ছি, যে অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং অর্ডারে করি যার ভ্যালু বেশি। ক্রেডিট কার্ডের ব্যালেন্স অনুযায়ী আমরা প্রথম 5 জনকে সিলেক্ট করতে যাচ্ছি, কে কে প্রথম 5 জন আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যা শর্ট যদি করি, শর্ট করে আমরা হেড দিয়ে 5 নেই, তাহলেই কিন্তু আমরা প্রথম 5 জনকে পেয়ে যাব যে আসলে ক্রেডিট কার্ড ব্যালেন্স কার বেশি আছে। তো সেটার জন্য কি করতে হবে, ডিএফ দিয়ে আমাদের শর্ট আন্ডারস্কোর ভ্যালুজ নামের একটা ফাংশন ইউজ করতে হবে। শর্ট ভ্যালুজ, ভ্যালুজ ফাংশনটা ইউজ করে আমরা এখানে বলে দিব ওই কলামের নেম, ক্রেডিট কার্ড ব্যালেন্স। ক্রেডিট কার্ড ব্যালেন্স আমরা একটু নিয়ে আসি, ক্রেডিট কার্ড ব্যালেন্স। এখান থেকে যখন আমরা শর্ট করব, শর্ট করলে তো আমাদের কি হবে, অ্যাসেন্ডিং অর্ডারে যদি শর্ট হয় অথবা ডিসেন্ডিং অর্ডারে শর্ট হলে, ডিসেন্ডিং অর্ডারে শর্ট হওয়ার পরে আমরা যদি প্রথম 5টা নিয়ে আসি, তাহলে তো আমরা পেয়ে যাব যে ক্রেডিট কার্ডের ব্যালেন্স সর্বোচ্চ কার আছে। কমা দিয়ে আমরা এখান বলে দিই অ্যাসেন্ডিং, ASCENDING, অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং সমান সমান, আমরা যদি ফলস বলে দিই, তাহলে আমাদের কি হবে, ডিসেন্ডিং অর্ডারে এটা ডিএফটা হয়ে যাবে। ফলস বানান, স্পেলিং ভুল হয়েছে, FALSE, ফলস। সো আমাদেরকে এভাবে চলে আসছে ডিসেন্ডিং অর্ডারে। এখান থেকে যদি আমি ডট দিয়ে আমরা যদি হেড ইউজ করি, তাহলে আমাদের প্রথম 5টা কিন্তু দেখাবে, এরকম প্রথম 5টা দেখাবে। সো আমরা চাচ্ছি যে না, এরকম বের হয়েছে, ঠিক আছে, ফাইন, আমি 10টা চাচ্ছি, 10টা ভ্যালু চাচ্ছি, 10 জনকে যারা লার্জেস্ট। কিংবা আমরা চাচ্ছি যে ইনভেস্ট, এখানে যেমন ডাটা আছে, আহ, বিভিন্ন ধরনের ডাটা আছে, আমি একটু উপরে যাই। যেমন এখানে অনেক ধরনের ডাটা আছে, যেমন তার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আছে, বাট কিংবা আমরা চাচ্ছি একটা ইনভেস্টমেন্ট একটা কলাম তৈরি করতে, যে কলামের উপর ভিত্তি করে আমরা 10 জন ইনভেস্টরকে খুঁজে বের করবো। সো ইনভেস্টর বের করতে হলে আমরা ধরি যে তার ব্যাংকিং যে ডিপোজিটটা আছে, এখানে যে ব্যাংক যে ডিপোজিটটা আছে, এই ডিপোজিট, একটা ক্লায়েন্টের লোন, এবং হচ্ছে আহ, ধরেন ক্রেডিট কার্ড, এই 3টা ব্যালেন্স মিলিয়ে আমরা ধরি যে একটা ক্লায়েন্টের ইনভেস্টমেন্ট আছে। সো এই ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে আমরা প্রথম 10 জনকে বের করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমাদেরকে ইনভেস্টমেন্টটাকে তৈরি করে নিতে হবে। তো ইনভেস্টমেন্টটাকে তৈরি করার জন্য আমরা প্রথমে কি করি, ডিএফ ডট আমরা একটা ইনভেস্টমেন্ট তৈরি করি। আমাদের নতুন একটা কলাম তৈরি করি, ধরেন ডিএফ ডট, ডিএফ ইনভেস্টমেন্ট, ইনভেস্ট ইনভেস্টমেন্ট। সো আমরা একটা নতুন কলাম তৈরি করলাম, যে কলামে আমরা বলে দিব, এই কলামের ভিতরে থাকবে হচ্ছে কি কি থাকবে, ডিএফ ব্যাংক ডিপোজিট, ব্যাংক ডিপোজিট, ডিপোজিট সম্ভবত এভাবে আছে, ডিপোজিটস এরকম আছে, প্লাস আমরা দিয়ে দিয়ে হচ্ছে যে ডিএফ এর ভিতরে আমরা আরেকটা আমরা বলেছিলাম ব্যাংক লোন, ব্যাংক লোনস, ধরি ব্যাংক লোনস এর 0.3% তার ইনভেস্টমেন্ট, ব্যাংক লোনস এর 0.3% তার ইনভেস্টমেন্ট, আর ধরি যে তার যে ক্রেডিট ব্যালেন্স আছে তার 1% হচ্ছে তার ইনভেস্টমেন্ট। ডেটা ক্রেডিট কার্ড ব্যালেন্স। সো তার 1% ধরে নিয়ে আমরা ইনভেস্টমেন্ট, তার মানে হচ্ছে 0.1। সো এটা মিলে হচ্ছে আমরা ধরি তার ইনভেস্টমেন্ট। সো এখানে
কোন একটা স্পেলিং, ক্রেডিট কার্ড ব্যালেন্স, কি এরর, ক্রেডিট কার্ড ব্যালেন্স। ক্রেডিটে আমাদের কি, বলা হতো মনে হয়। যা কপি করে নিয়ে আসি আমরা, ক্রেডিট কার্ড ব্যালেন্স, ক্রেডিট কার্ড ব্যালেন্স, সি। সো ক্রেডিট কার্ড ব্যালেন্স আমরা এখানে সেট করে দিচ্ছি, ক্রেডিট কার্ড ব্যালেন্স, ক্রেডিট কার্ড ব্যালেন্স ডেটা। ও সরি, আমরা হচ্ছে ডিএফ ইউজ করেছি, ডিএফ। সো এক্সিকিউট হয়েছে ডিএফ ক্রেডিট কার্ড ব্যালেন্স। সো আমার ইনভেস্টমেন্টটা কি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি ডান পাশে আসি, দেখবো যে আমাদের ইনভেস্টমেন্ট চলে আসছে। এটা হচ্ছে আমাদের, এখন আমরা চাচ্ছি যে টপ লার্জেস্ট 10 জন ইনভেস্টমেন্ট যারা করেছে তাদেরকে বের করতে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ডিএফ দিয়ে আমাদের একটা ফাংশন আছে যে এন লার্জেস্ট, এন লার্জেস্ট, এই ফাংশনটা আমরা ইউজ করব এবং এখানে আমরা বলবো আমরা কতজনকে চাচ্ছি, টপ 10 কে। সো 10 দিব, আমরা 10 দিয়ে এরপর আমরা যে কলামটার উপরে চাচ্ছি, আমাদের কলামটার নাম ছিল ইনভেস্টমেন্ট। সো এই কলামের উপর ভিত্তি করে আমরা 10 জন ইনভেস্টরকে চাচ্ছি। তখন এটা যখন এক্সিকিউট করব তখন আমাদের এই 10 জন চলে আসছে, টপ ইনভেস্টর। সো এভাবে আমরা 10 জন বের করতে পারবো। সো আমার লাস্টের আরেকটা আমি দেখবো, সেটা হচ্ছে যেহেতু সবই কভার করেছি, এখন পাইভট টেবিলটা কভার করব। সো এখন পাইভট টেবিলের মাধ্যমে আমরা দেখবো হচ্ছে যে এভারেজ এস্টিমেটেড যে ইনকাম, এটা মেল ফিমেল অনুযায়ী এবং এজ অনুযায়ী গ্রুপ করে আমাদের একটা পাইভট টেবিল তৈরি করে দিবে। প্রাইভেট টেবিলটা আমাদের কনসেপ্টটা থাকবে যে আমাদের যে এই যে এস্টিমেট যে ইনকাম আছে, সেই এস্টিমেট ইনকামটা মেল ফিমেল অনুযায়ী এবং এজ অনুযায়ী গ্রুপ করে আমাকে একটা প্রাইভেট টেবিল তৈরি করে দিবে। সো সেটা দেখবো আমরা। সো সেটার জন্য আমরা কি করব, পিডি ডট পাইভট টেবিল, পাইভট আন্ডারস্কোর টেবিল করে এরপর আমরা যে ডাটার উপর করতে যাচ্ছি, ডাটাটা হচ্ছে কি ডিএফ, এবং সেই ডাটার ভ্যালুসটা কি, ভ্যালুস সমান সমান আমরা কোন ভ্যালুজের উপর করব, এস্টিমেটেড ইনকাম, এস্টিমেটেড ইনকাম, এই ভ্যালুর উপর আমরা পাইভট টেবিলটা তৈরি করব। সো সেখানে আবার গ্রুপ করব। সো গ্রুপ করব, ইন্ডেক্স করব, ইন্ডেক্স মানে আমার বাম পাশে এরকম ইন্ডেক্সিং হবে মেল এবং ফিমেল। সো ইন্ডেক্স করব আমরা কোন ভ্যালুর উপর, 6 ভ্যালুর উপর আমরা ইন্ডেক্স করব। করার পরে আমরা এখানে কলা এখন একটা কলামস নিব, COLUMNS, কলামস করব আমরা এজ গ্রুপের উপর, আমরা একটা কলামস করব এজ গ্রুপ, এজ গ্রুপের উপর আমরা একটা কলাম করব, করে আমরা এখন একটা ফাংশন ইউজ করব। আমরা চাচ্ছি অ্যাভারেজ এস্টিমেটেড ইনকাম। সো সেক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করব, এগ্রিগেশন, AGGFUNC, এগ্রিগেট ফাংশন এরকম দিয়ে এই ফাংশনের ভিতরে আমরা যেহেতু অ্যাভারেজ আমরা করব, তার মানে আমাদের ইউজ করতে হবে মেইন ফাংশনটা। সো এই মেইন দিয়ে আমরা যখন ব্র্যাকেট ক্লোজ করে এই পুরো বিষয়টাকে এক্সিকিউট করব, তখন আমাদেরকে টোটাল একটা সামেশন চলে আসবে যে ফিমেল, এর মধ্যে অ্যাডাল্ট যারা আছে, যেহেতু এজ গ্রুপ আমরা করেছিলাম অ্যাডাল্ট সিনিয়র ইয়ুথ, তো ফিমেল, এই ফিমেলের এস্টিমেটেড ইনকাম হচ্ছে, অ্যাভারেজ এস্টিমেটেড ইনকাম হচ্ছে 1,65,000 অ্যাডাল্ট হলে। আর অ্যাডাল্ট ফিমেল সিনিয়র আছে 1,68,000, আর ফিমেল ইয়ুথ হচ্ছে 1,68,979। একইভাবে মেল অ্যাডাল্ট আছে 1,80,000, সিনিয়র আছে 1,73,000 এবং ইয়ুথ আছে 1,67,000। সো এভাবে আমরা পাইভট টেবিলের মাধ্যমে খুব সংক্ষেপে করে এরকম আমাদের যেই ম্যানেজমেন্ট, হায়ার হায়ার ম্যানেজমেন্ট যেভাবে ডাটা চায় সেভাবে আমরা খুব সংক্ষেপে ডাটা তৈরি করে দিতে পারি। সো আমরা একটা ব্যাংকিং ডাটা দিয়ে এবং বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে দেখিয়েছি। সো একইভাবে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব। আর তাছাড়া আপনারা আপনাদের মতো কোনো ডাটা নিয়ে কাজ করে করে এটা করবেন, করলে আপনাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। সো পান্ডাজের মোটামুটি যতগুলো ফাংশন দেখানোর মোটামুটি দেখানো হয়েছে, তো এটা নিয়ে আসলে আমরা কাজ করি। এর বাইরে আসলে আর কোনো ধরনের ফাংশন সাধারণত ডাটা অ্যানালিসিসে খুব কম ইউজ করা হয়। ম্যাক্সিমাম যতগুলো কাজ করা হয় সবগুলোই আমি কভার করার চেষ্টা করেছি। সো আপনারা ভিডিওগুলো দেখবেন, আর এই পান্ডাজের যে 11তম লেখা, এটার ভিতরে সবগুলো 2 ক্লাসেরই সবকিছু আছে।
সবগুলো আমি সেন্ড করে দিব। আর একটা অ্যাসাইনমেন্টও দিব, অ্যাসাইনমেন্ট করব আমরা। করার পরে এই যে বিষয়গুলো দেখছি আমরা, হায়ার ম্যানেজমেন্ট কিন্তু আসলে এই ফিমেল যে 1,65,000 সিনিয়র এরকম এরকম দেখতে চায় না। তারা দেখতে চায় কি গ্রাফ আকারে, তারা দেখতে চায় প্লট আকারে, তারা দেখতে চায় পাই চার্টের মাধ্যমে। সো সেই জিনিসটা করার জন্য আমরা ইউজ করি ম্যাট প্লট ল্যাব এবং হচ্ছে সিবর্ন। সো এটা আমরা আগামী ক্লাসে ম্যাট প্লট ল্যাব নিয়ে কথা বলবো এবং সিবর্ন নিয়ে কথা বলবো। তখন আমরা এই বিষয়গুলো পান্ডাজ ইউজ করে যে ডাটাটা পেলাম, এই ডাটাটাকে কিভাবে আমাদের স্ট্রাকচারাল ওয়েতে কোনো চার্ট, বার চার্ট, পাই চার্ট, বিভিন্ন ধরনের চার্টের মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয় সেটাই আমরা দেখব। তো আজকের ক্লাসের মোটামুটি এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন কি আছে এই বিষয়ে কিংবা কোনো সাজেশন? না পাইভট ঠিক আছে। টেবিলটা তো স্যার মানে গ্রাফিক্যাল ইন্টারফেসের মতো খুব সুন্দর দেখাচ্ছে। এটা তো স্যার আমরা মানে অনেক জায়গায় ব্যবহার করি। জি জি। এটা তো স্যার খুব সুন্দর দেখাচ্ছে। না এটা তো দেখাচ্ছে, কিন্তু আমরা অনেক সময় চাই না বার চার্ট এরকম অ্যাডাল থাকবে, লম্বা এরকম চাই না। আমাদের হায়ার ম্যানেজমেন্ট চাই কি যে এরকম থাকবে, মেল ফিমেল থাকবে, এটা হচ্ছে মেলের চার্ট, তারপর এটা থাকবে গ্রাফিক্যালি চাই। গ্রাফিক্যাল বার চার্ট। অনেক সময় বলে ম্যানেজমেন্ট না এইভাবে চাই না, আমরা পাই চাই। এটা থাকবে মেল, এম, এটা হচ্ছে অ্যাডাল্ট, এরকম চাই আর কি, সিনিয়র, এগুলো ইয়ত। স্যার ওই যে পাওয়ার বিআই আছে না একটা? হ্যাঁ, পাওয়ার বিআই তো তো আলাদা আমরা দেখাবোই, বাট এটা আচ্ছা হচ্ছে পাইথনে যেভাবে করে আর কি। আচ্ছা। পাওয়ার বিআই তো আসলে একটা মাইক্রোসফটের টুলস আর কি, ওটা মাইক্রোসফট। আপনার ফ্রি ইউজ করতে গেলে আপনাকে ঝামেলা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো জামিলা আছে, তো লাইসেন্স আছে। এখানে আমরা যেটা করব আর কি, আমরা যেহেতু যেহেতু পাইথন প্রোগ্রামিং শিখছি করছি, হুম, তো আমরা হুম। টোটালটাই চেষ্টা করবো পাইথনের মাধ্যমে করতে। তো সেটাই আমরা দেখাবো আগামী ক্লাসে, ম্যাট প্লটলিব এবং সিবর্ন ইউজ করে আমরা ওটা করব। ঠিক স্যার আছে। অ্যানাকোন্ডা ব্যবহার করে কি স্যার এগুলো করা যাবে? অ্যানাকোন্ডা, জুপিটারটাই হচ্ছে অ্যানাকোন্ডার একটা প্রোডাক্ট আর কি। সো এটা আসলে অ্যানাকোন্ডা সেট আপ করতে গেলে করলে যেটা হয়, অ্যানাকোন্ডার সাথে অ্যানাকোন্ডা যেটা আমরা বলি অ্যানাকোন্ডা, সো অ্যানাকোন্ডার অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে মিনি কোন্ডা আছে, তারপরে আছে শুধু কোন্ডা আছে। তো অনেকগুলো ওদের ভার্সন আছে। তো আপনার ফ্রি ভার্সনও যেরকম আছে, এরকম আবার করতে লাইসেন্স ভার্সন আছে যেটা পেইড ভার্সন আর কি। সো ফ্রি ডাউনলোড করে নিলে এটার সাথে যেটা হয় যে পাইথন, এটা অনেক ভারী একটা সফটওয়্যার, ভারী একটা সফটওয়্যার, এবং এটা যখন ডাউনলোড দিবেন দেখবেন যে এটা প্রায় 800 কিংবা 1 জিবির কাছাকাছি একটা ফাইল। এবং এটা আমার যখন ডাউনলোড, অনেক ভারী, অনেক ভারী অনেক মনে ভারী। হচ্ছে। আমি এবং লিস্টে বের করছিলাম। যেহেতু আমরা ক্লাস করছি, আপনি যখন রেগুলার কাজ করবেন তখন সেটা আপনার জন্য অ্যানাকোন্ডা বেটার। বাট আমরা যেহেতু এখানে ক্লাস করাচ্ছি এবং দ্রুত সবকিছু চাচ্ছি, সেজন্য আমরা দ্রুত জাস্ট পিপ স্পেস ইনস্টল দিয়ে আমরা জুপিটার কিন্তু ইনস্টল করেছি। মনে হচ্ছে কিনা প্রথম ক্লাসে আমরা করেছি খুব সংক্ষেপে আর কি। তখন আর নেক্সট নেক্সট করেও কিছু করতে হয় না, কোনো কিছু করতে হয়নি। মনে আছে কি করেছিলাম? পিপ স্পেস ইনস্টল নোটবুক, এতটুকু দিয়ে কিন্তু আমরা জুপিটারটা সেট আপ করেছিলাম। সো এটা একটা লাইট ভার্সন আর কি, লাইট ওয়েট। আর অ্যানাকোন্ডা যখন সেট আপ করবো তখন হচ্ছে ওটা একটা ফুল ভার্সন আর কি। স্যার আমরা তো ওটা ওটা অ্যানাকোন্ডা ভালো। দিয়েও এরকম মানে আমরা করতে পারবো, মানে এই এখানে যে যে ডাটাগুলো আমরা এক্সপোর্ট করার বিষয়গুলো কোডিং একটু গুলো করছি। দেখানো ভালো হতো, এটা কি আগামী ক্লাসে দেখানো হবে? কোনটা? মানে এই যে আমরা যে ডাটাগুলো স্লাইসার টেলাইসার দিয়ে বিভিন্ন আলাদা করলাম, ইনক্লুড হ্যাঁ হ্যাঁ করলাম কলাম টলাম। হ্যাঁ, এটা তো গত ক্লাসও দেখিয়েছিলাম ভাই। এটা হচ্ছে ও যেমন আমাদের এটা মনে করেন আমরা এখন এক্সপোর্ট করতে চাচ্ছি, কন্ট্রোল সি দিই, মনে করেন DF2 দিয়ে আমরা এখানে সমান সমান ডিএফ এর ভিতরে এই ভ্যালুটা মনে করেন নিলাম। জাস্ট এটা কি করব, DF2 ডট টু আন্ডারস্কোর, যদি CSV চান CSV, আর যদি এক্সেল এ চান _EXCEL, এক্সেল দিয়ে। অবশ্য আমাদের উপরে কমান্ডটা আছে, আমরা গতকাল ক্লাসে দেখেছিলেন? হ্যাঁ, আমি দেখিয়েছিলাম। করছিলাম গত হ্যাঁ, ক্লাসের কোশ্চেনটা। একজন কোশ্চেন করার পর আমরা দেখেছিলাম আর কি, এখানে আছে আর কি। এই ফাইলটা তো অলরেডি আমি শেয়ার করেছিলাম, FF2 _ Excel। সো এই যে এটা হচ্ছে কমান্ড আর কি, কি নামে দিতে যাচ্ছেন, অথবা আমি যদি নিচে দেখাই সেটাও হয়। সো টু এক্সেল দিয়ে কি নামে আপনি এটা বের করতে যাচ্ছেন, মনে করেন pivot_test.xls, XLSX, এই নামে আমি দিতে চাচ্ছি। এবং আমি এখানে বলে দিব ইন্ডেক্স সমান সমান ফলস। কেন ইন্ডেক্স ফলস? অলরেডি আমার এখানে ইন্ডেক্স আমার করা আছে, যে নাম এগুলি দেওয়া আছে। সো আমরা এটা ফলস দিয়ে আমরা এটাকে যখন এক্সিকিউট করব তখন আমরা দেখতে পাবো আমাদের
এটার ভিতরে এই যে পাইভট টেস্ট নামের একটা ফাইল তৈরি হয়ে গেছে। আমরা যদি এটা ওপেন করি, এই যে দেখতে পাবো আমরা যে পাইভটটা যেভাবে চেয়েছি সেভাবে আসছে, অ্যাডাল্ট, সিনিয়র, ইউথ। আর যদি ইন্ডেক্সটাকে ট্রু করে দিই আমরা, আর যদি ট্রু করে দিই আমরা, ডোন্ট সেভ দিলাম, এখানে যদি আমরা ট্রু করে দিই, ট্রু দিয়ে তখন আমরা test1 যদি দিই, এক্সিকিউট করি, সেক্ষেত্রে আমাদের এই যে এই বাম পাশের যে ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে সেটা চলে আসবে। হুম। তো এভাবে চলে আসবে। বিষয়টা কি ক্লিয়ার কিভাবে এক্সপোর্ট করব? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের কি এখন স্যার ডাটাবেজের কালেকশন দেখানো হবে না এটার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাটাবেজের কি কানেকশন? পান্ডাসের মানে সাথে তো আমাদের ডাটাবেজের কোনো ইয়ার কানেকশন প্রয়োজন নেই। মানে এসকিউএল থেকে কিভাবে স্যার একইভাবে হ্যাঁ আমরা যখন রিড আন্ডারস্কোর টেবিল দিয়েছি, একইভাবে রিড আন্ডারস্কোর এসকিউএল দিলে এসকিউএল ফাইল সে কানেক্ট করে, সাথে একটা কানেকশন দিতে হবে। যেহেতু ডাটাবেজের ক্লাস আমাদের হয়নি এখনো, সুতরাং সেটা আমি এখনো দেখাইনি। তো ডাটাবেজের ক্লাসের পরে আমি ওটা দেখালে সবচেয়ে ভালো হবে, কারণ আমার এই মেশিনে কোনো ডাটাবেজ সেট আপ দেওয়া নেই এখনো। আপনাদের সাথে আমি ডাটাবেজটা সেট আপ দিব, এই জন্য কোনো ডাটাবেজ এটাকে সেট আপ নেই। আমাদের ক্লাস নেওয়া হবে, ডাটাবেজের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস নেওয়া জি হবে জি জি একটা। জি, ডাটাবেসটা জাস্ট টু আন্ডারস্কোর এসকিউএল দিয়ে আপনার যে ডাটাবেজের নামটা আছে সেই ডাটাবেজের নামটা দিবেন। মনে করেন আমার ডাটাবেজের নাম হচ্ছে টেস্ট, দিয়ে তারপর হচ্ছে কানেকশনটা দিতে হবে, কানেকশন নেম ওটা দেখানো হবে আর কি। আমি দেখাবো ডাটাবেজের ক্লাসের পরে, আমি ওটা দেখাবো, যেহেতু এখানে ডাটাবেজ নেই এটা আমি দেখাতে পারবো না। ওকে স্যার অ্যাসাইনমেন্টটা দিয়েন স্যার একটু এইবারে।